হ্যালো, আসসালামু আলাইকুম। নিয়ামুলস পাঠশালায় সবাইকে স্বাগতম। অর্থাৎ আপনাদের আজকে আমি বলছিলাম যে কম্পিউটারের অর্থাৎ আইসিটির আমি যে কোনো বিষয় একটা আপনাদের সামনে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে আসলে আইসিটি পার্টটা 35তম বিসিএসে মানে 35তম বিসিএস থেকে অনেক ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। অর্থাৎ এখানে আপনাদের 15 মার্ক আসে। অর্থাৎ আইসিটিতে আমার মনে হয় 15 মার্ক দাগাইতে সর্বোচ্চ আপনাদের 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এর বেশি আমার মনে হয় না লাগবে। সর্বোচ্চ গেলে 3 মিনিট সময় লাগে যদি আপনারা পারেন। বাট যদি না পারেন তাহলে তো আধা ঘন্টায় আপনারা পারবেন না। তো আমি বিশ্বাস করি যে আপনারা যদি আইসিটিতে 15-র ভিতরে 15 অথবা 14 এরকম নাম্বার পাওয়া যায় যদি একটু ট্রাই করেন। আমার মনে হয় না এটার জন্য বেশি কষ্ট করতে হয়, ম্যাথ ইংলিশ এগুলোর মতো হিউজ পড়তে হয়। ঠিক একদম নক করে যে জায়গাগুলো থেকে আপনার কোশ্চেন আসে সেই জায়গাগুলোতে আপনি যদি নক করতে পারেন তা আমার মনে হয় খুব অল্প করেই আপনি আইসিটিতে 15 মার্কের ভিতরে 15 মার্কই পেতে পারেন। আর আপনাদের কাছে মনে হয় যে আসলে আইসিটি অনেক কঠিন বিষয়, কিন্তু আমার মনে হয় না আইসিটি অনেক বেশি কঠিন। আপনারা যদি নিয়মিত পড়েন, অর্থাৎ ঠিক যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে আপনারা তো আসলে পুরা বই ধরেই পড়তে থাকেন। তো যার কারণে হচ্ছে প্রবলেমটা হয়, আপনারা বুঝেন না যে কোথায় নক করবেন, কোন জায়গা থেকে কোশ্চেন আসে বা কিভাবে পড়বেন। তো আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনারা পড়বেন বা কোত্থেকে পড়লে নাম্বার কমন আসবে এবং কতটুকু পড়লে আপনারা 15-র ভিতরে 15 মার্ক পাবেন। তো আমার দায়িত্ব এতটুকু, এবং আপনারা যেভাবে পড়লে আপনারা ফুল মার্কটা ক্যারি করতে পারবেন, অর্থাৎ আপনারা সহজভাবে উত্তর করতে পারবেন। কারণ আপনারা এখন সবাই জানেন যে বিসিএস এর প্রশ্নটা অনেক কঠিন হয়। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য। তবে আজকে আমি আপনাদেরকে বলছিলাম যে কি টপিকস আপনাদের কোনটাতে প্রবলেম বা বুঝেন না, অনেকের অনেক রিকোয়েস্ট আসছে। আসলে এত রিকোয়েস্ট তো একদিনে পড়ানো সম্ভব না। এই জন্য আমাদের সাথে যদি ফুল কোর্সটা আপনারা করেন তাহলে আমরা একদম শুরু থেকে, অর্থাৎ কম্পিউটারের হিস্ট্রি থেকে আইপি অ্যাড্রেস পর্যন্ত একদম পার্ট বাই পার্ট সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিতে পারবো। তবে আজকে আমি কঠিন একটা বিষয় আলোচনা করব যেটা আপনারা সবাই ভয় পান, আইসিটিতে সবাই ভয় পান। আমি এরকম একটা টপিক আলোচনা করব, আপনারা বুঝবেন যে আসলে এত কঠিন একটা টপিক যদি আমরা এত সহজভাবে বুঝতে পারি তাহলে সহজগুলো আসলে কি হবে। তো যাই হোক, আসেন আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদের সাথে আছে ইমরান ভাই ফরিদপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই, কেমন আছেন? অনেক মিস করি আপনাদেরকে। তানিয়া আক্তার আপু আছে, রূপা ইমতিয়াজ আপু আছে, আরও আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আজকে ক্লাস করার জন্য। ইনশাল্লাহ ইমরান ভাই 15-তে 15ই পাবো ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়েছে রাজশাহী থেকে সুপর্ণ সুকুমার। থ্যাংক ইউ সুপর্ণ ভাই, আমাদের অনেক প্রতীক্ষিত স্টুডেন্ট এবার ইনশাল্লাহ হয়তোবা সে ক্যাডার হবে। তো যাই হোক, আমরা আর কথা না বাড়ায় আমরা আগে পড়ালেখা করি, দেন আমরা আরো অনেক কথাবার্তা বলবো। আসলে সিলেবাস নিয়ে সবাই আলোচনা করে, বা আপনারা সিলেবাস সম্পর্কে অলরেডি অবগত যেহেতু আপনারা বিসিএস পরীক্ষা দিবেন। এই জন্য আমি যেটা করব, এত সব নিয়ে আর আলোচনা করব না, আমি সরাসরি পড়াতে চলে যাব। আসেন আমরা দেখে আসি, একটু দেখে আসি আমরা আজকে কি পড়ব। তো আমরা আজকে আসলে লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেট থেকে 38তম বিসিএসে মাত্র 3টা কোশ্চেন আসছিল। লজিক গেট থেকে 38তম বিসিএসে মাত্র 3টা কোশ্চেন আসছিল। আর আপনারা ব্যাংকে বিসিএসে
যেখানেই পরীক্ষা দেন লজিক গেট থেকে কোশ্চেন আসেই। তো আমি বলবো যে আমার সাথে যদি ফুল কোর্স কেউ করেন, অর্থাৎ কম্পিউটারের একদম ফুল কোর্সটা যদি কেউ কমপ্লিট করেন, আপনি বিসিএস এ পরীক্ষা দেন, ব্যাংক জব পরীক্ষা দেন, যে কোনো ফার্স্ট ক্লাস অফিসার পরীক্ষা দেন, কম্পিউটারে আপনার এর বাইরে আর কোথাও যাওয়া লাগবে না ইনশাআল্লাহ, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। তো আপনারা যাই হোক, আমরা আজকে লজিক গেট সম্পর্কে আলোচনা করব। তো লজিক গেট দেখেন, এটা কঠিন একটা বিষয়। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার সাথে আছেন তারা কোনো রকমেরই এটাকে কঠিন হিসাবে নেবেন না। আমি যেভাবে বলি, যেভাবে পড়াবো, আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে আমার সাথে ক্লাস করবেন, তাহলে লজিক গেটে আজকের পরে আপনার আর কোথাও ইনশাল্লাহ বাঁধবে না বা আটকাবে না, আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি। এই জন্য রিকোয়েস্ট করব যে আপনারা মন দিয়ে ক্লাস করবেন এবং আমি যেভাবে কোশ্চেন করি সেভাবে আপনারা উত্তর দিবেন মেসেঞ্জারে। আর যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই আপনি মেসেঞ্জারে আমাকে বলবেন, স্যার এটা আবার বলেন, এটা বুঝতেছি না, আমি আবার বলবো, বুঝাই দিব। যাই হোক, তো আমরা আজকে পড়তে যাচ্ছি লজিক গেট। আসলে লজিক মানে কি? লজিক মানে হচ্ছে যৌক্তিক, আর গেট মানে হচ্ছে কি? দরজা। তার মানে আমরা আজকে এমন একটা দরজা পড়তে যাচ্ছি যেটা হচ্ছে যৌক্তিক দরজা। বাংলায় যদি বলি তাহলে আপনি মানে সহজ করে যদি বলি, একটা রেস্ট্রিক্টেড দরজা পড়তে যাচ্ছি, লাইক দ্যাট। আপনি ধরেন যে আমরা এই বাস্তব সমাজে যদি গেটের কথা চিন্তা করি, আপনি যদি মসজিদের কথা চিন্তা করেন তাহলে কি বলবেন? মসজিদে সাধারণত কারোরই যাওয়া নিষেধ নাই, বাট সাধারণত যায় হচ্ছে মুসলিমরা। তাহলে এখানে মুসলিমদের এন্ট্রি বৈধ, বাট বাকি সবার জন্য এন্ট্রি রেস্ট্রিক্টেড। আবার আপনি দেখেন, আমি যদি বলি মন্দির, এখানে সাধারণত হিন্দুরা যায়, বাকি সবার জন্য রেস্ট্রিক্টেড। আমি যদি বলি গির্জা, তাহলে এখানে শুধুমাত্র খ্রিস্টানরা যায়, বাকি সবার জন্য রেস্ট্রিক্টেড। তো আজকে আমরা এমন একটা গেট পড়তে যাচ্ছি যে গেটের ভিতরে শুধুমাত্র 0 আর 1 চলাচল করতে পারবে, বাকি সবার জন্য রেস্ট্রিক্টেড। তার মানে আমরা প্রথমেই ধারণা নিব, আজকে আমরা পড়ব জাস্ট অনলি 0 আর 1 যে গেটের ভিতর দিয়ে চলাচল করতে পারে সেরকম একটা গেট পড়ব। তার মানে মাথায় আপাতত ধরে নেন, আজকে আমরা আলোচনা করব জাস্ট অনলি 0 আর 1, এর বাইরে আর কিছুই না। আসলে 0 আর 1 সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে অনেক দূরে বা অনেক ভিতরে যাইতে হবে। তো আমি জাস্ট অল্প একটু বলবো, কম্পিউটার আসলে 0 আর 1 ছাড়া কিছুই বুঝে না। আসলে বিশ্বাস করেন, কম্পিউটার 0 আর 1ও বুঝে না। তাহলে কম্পিউটার বুঝে কি? কম্পিউটার বুঝে, দেখেন আপনারা যেখানে বসে ক্লাস করতেছেন তার আশপাশে আপনারা দেখেন সুইচ আছে, সুইচ, অর্থাৎ আপনারা ফ্যান লাইট অন অফ করেন, সুইচ আছে। তাহলে কম্পিউটার আসলে বুঝে, যখন আমরা বলি অন, তখন কম্পিউটার বুঝে এটা হচ্ছে সুইচ অন করা, অর্থাৎ ফ্যান অথবা লাইট চালু করা। তার মানে কম্পিউটার অন মানে বুঝে হচ্ছে সুইচ অন করা, অর্থাৎ কারেন্টটা আসছে। সুইচ অন মানে কি? কারেন্ট অথবা ফ্যান জ্বলে, তার মানে কি? সেটা কানেক্ট হয়। আর 0 মানে হচ্ছে অফ, তার মানে আপনারা যখন সুইচটা অফ করেন তখন কারেন্টটা হয় ডিসকানেক্ট, তার মানে সেটা হচ্ছে 0। তাহলে আমরা বলবো যে অন মানে হচ্ছে সুইচ অন, এটা কিন্তু ম্যাথের 0 আর 1 না, এটা হচ্ছে অন মানে সুইচ অন, আর 0 মানে হচ্ছে সুইচ অফ। তার মানে অন মানে ভোল্টেজ আসছে, কারেন্ট জোড়া লাগছে, আর অফ মানে হচ্ছে 0 মানে কানেক্ট ডিসকানেক্ট হয়েছে। তো এইগুলো সম্পর্কে আমরা আরো অনেক কথা বলবো। তো তার আগে আমরা একটু লিখে ফেলি, প্লিজ খাতা কলম খুলে ফেলি, একটু লিখে ফেলি। লিখেন 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 লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক, লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। লজিক গেট হলো এক ধরনের
ইলেকট্রনিক সার্কিট যা যা বাইনারি বিট যা বাইনারি বিট 0-1 ধারণ করতে পারে। একটু লিখেন, তারপরে আমরা বোঝাই দিব। লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা বাইনারি বিট 0-1 ধারণ করতে পারে। যা বাইনারি বিট 0-1 ধারণ করতে পারে। তাহলে আমরা বললাম লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা বাইনারি বিট 0-1 ধারণ করতে পারে। তারপর লিখবেন এর এক বা একাধিক ইনপুট থাকলেও আউটপুট থাকে একটি। হ্যাঁ, প্রথম কিন্তু একটু কঠিন লাগতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আমি মনে করি যে লজিক গেটে আর কোনো প্রবলেম হবে না। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি, কিসের এক বা একাধিক ইনপুট থাকলেও আউটপুট থাকে একটি, কিসের? লজিক গেটের। তাহলে আমি বললাম লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা বাইনারি বিট 0-1 ধারণ করতে পারে। তাহলে এর এক বা একাধিক ইনপুট থাকলেও আউটপুট থাকে একটি। এর এক বা একাধিক ইনপুট থাকলেও আউটপুট থাকে একটি। তাহলে এর এক বা একাধিক ইনপুট থাকলেও আউটপুট থাকে একটি। তো প্লিজ এখান থেকে একটা কোশ্চেন আপনাদেরকে দিতে পারে যে কিসের এক বা একাধিক ইনপুট থাকলেও আউটপুট থাকে একটি, কিসের? তাহলে হবে লজিক গেটের। তো এবার আমরা পড়ব যে লজিক গেট হচ্ছে দুই প্রকার। আমরা একটু দেখব যে লজিক গেট দুই প্রকার। লজিক গেট হচ্ছে দুই প্রকার। নাম্বার 1, একটা হচ্ছে মৌলিক গেট, আর 2 নাম্বারটা হচ্ছে যৌগিক গেট। তাহলে লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তাহলে মৌলিক গেট হচ্ছে 3টি আর যৌগিক গেট হচ্ছে 4টি। তাহলে আমরা বললাম লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তাহলে মৌলিক গেট হচ্ছে 3টা আর যৌগিক গেট হচ্ছে 4টা। তাহলে মৌলিক গেট 3টা হলো অ্যান্ড, অর, নট গেট। আর যৌগিক গেটগুলো হলো ন্যান্ড, নর, এক্সর আর হচ্ছে এক্স নট। দেখেন, তাহলে আমরা এখন এতটুকু শিখলাম লজিক গেট কয় প্রকার। লজিক গেট হচ্ছে দুই প্রকার। তো একটা হচ্ছে মৌলিক গেট হচ্ছে 3টি, আর একটা হচ্ছে যৌগিক গেট হচ্ছে 4টা। তাহলে মৌলিক গেট 3টা হচ্ছে অ্যান্ড, অর, নট, আর যৌগিক গেট হচ্ছে 4টা, এটা হচ্ছে ন্যান্ড, নর, এক্সর আর এক্স নট। তো আমরা এবার নিচে একটু লিখব
ন্যান্ড ও নর গেটকে আমরা একটু নিচে লিখব, ন্যান্ড ও নর গেটকে, ন্যান্ড ও নর গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয়। একটু লিখবেন, ন্যান্ড ও নর গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয়। ন্যান্ড ও নর গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয় কারণ, একটু লিখেন, কারণ ন্যান্ড ও নর গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয় কারণ এই দুইটা গেটের সাহায্যে মৌলিক গেট তিনটিকে বাস্তবায়ন করা যায়। কারণ এই দুইটা গেটের সাহায্যে মৌলিক গেট তিনটিকে বাস্তবায়ন করা যায়। আপাতত লিখেন, আমি পরে বোঝাই দিব। কারণ এই দুটি গেটের সাহায্যে মৌলিক গেট তিনটিকে বাস্তবায়ন করা যায়। তাহলে এবার দেখেন, যদি পরীক্ষায় কোশ্চেন আসে ন্যান্ড গেটের সাহায্যে কোন গেটকে বাস্তবায়ন করা যায়, এই তিনটা গেট অর্থাৎ মৌলিক গেট। নর গেটের সাহায্যে কোন তিনটা গেটকে বাস্তবায়ন করা যায়, এই তিনটা গেট। তো এভাবে কোশ্চেন আসতেও পারে যে ন্যান্ড গেটের সাহায্যে কোন গেটগুলোকে বাস্তবায়ন করা যায়, অর্থাৎ মৌলিক গেট। তাহলে এবার আমরা বলবো, এটা অবশ্য রিটেনেও অনেক সময় আসে যে ন্যান্ড ও নর গেটকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়। যদিও এর ব্যাখ্যাটা অনেক বড়, আমি প্রিলিতে এর ব্যাখ্যাটা দিব না, কারণ দিলে আপনারা আসলে নিতে পারবেন না। আমি এবার আরেকটু লিখেন, এক্সজর ও এক্সনর গেটকে এক্সক্লুসিভ গেট বা এক্সজর ও এক্সনর গেটকে এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট বলা হয়। আসলে এইটার কারণটা জানার দরকার নাই। কেন কারণটা না জানার দরকার নেই? কারণ হচ্ছে বিশেষ অপারেশনগুলো সব এক্সজর আর এক্সনর গেটের সাহায্যে করা হয়, যেগুলো আমাদের আসলে আলোচনার বাইরে থাকে, মানে অনেক জটিল কমপ্লেক্স একটা সার্কিট, যেটা এই জন্য আমাদের এখানে আলোচনা করা হয় না। এই জন্য আপনারা এতটুকু লিখে রাখতে পারেন, বিশেষ অপারেশনগুলো এই দুইটা গেটের সাহায্যে করা হয়, এক্সজর ও এক্সনর গেটের সাহায্যে করা হয়। তাহলে আমরা এতটুকু পড়লাম, কি পড়লাম, যে এক বা একাধিক ইনপুট থাকলেও আউটপুট থাকে একটি, কিসের? লজিক গেটের। লজিক গেট কয় প্রকার? দুই প্রকার। মৌলিক গেট কয়টি? তিনটা। কি? অ্যান্ড, অর, নট। যৌগিক গেট কয়টা? চারটা। কি? ন্যান্ড, নর, এক্সজর আর এক্সনর। তারপর আপনারা বলবেন যে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট কয়টা? দুইটা। কি? ন্যান্ড ও নর। আর ন্যান্ড ও নরের সাহায্যে কোন গেটগুলোকে বাস্তবায়ন করা যায়? অ্যান্ড, অর, নট। আর এক্সজর ও এক্সনর গেটকে এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট বলা হয়। তো এতটুকু আমরা বুঝতে পারলাম যে আসলে লজিক গেটের। এখন দেখেন, এখন আমরা কতটুকু শিখলাম, যদি আমরা বলতে পারি যে এখন আমরা কতটুকু শিখলাম, দেখি আপনারা কতটুকু মনে রাখতে পারছেন। আমার সাথে একটু উত্তর দিবেন যে আপনারা কতটুকু মনে রাখতে পারছেন। আমি এটুকু এখন মুছে দিব। তো আমরা এবার আপনাদেরকে জিজ্ঞেস করব, যা পরীক্ষায় আসে আপনারা বলবেন নিচের কোনটি, ধরেন 1 নম্বরে আমি বললাম ন্যান্ড, 2 নম্বরে বললাম
নর, 3 নম্বরে বললাম এক্স অর, 4 নম্বরে বললাম নট। তাহলে এবার আপনারা বলবেন নিচের কোনটি যৌগিক গেট নয়, নিচের কোনটি যৌগিক গেট নয়, প্লিজ আনসার করবেন। নিচের কোনটি যৌগিক গেট নয়, নিচের কোনটি যৌগিক গেট নয়। আমার সাথে যুক্ত হয়েছে তাইজুল ভাই, মেসেও তাইজুল ভাই, আপনাকে অনেক মিস করতেছি। আমাদের সাথে যুক্ত হয়েছে আনন্দ কুমার হাওলাদার, অনেক মিস করতেছি আপনাকে ভাই, অনেক দিন দেখি না। তো যাই হোক, সিলেট থেকে সাইফুল ইসলাম তালুকদার, থ্যাংক ইউ সাইফুল ইসলাম ভাই, সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার সাথে যুক্ত হয়েছে কাজী হাসনাত বিন হাসান, অনেক মানিকগঞ্জ থেকে আমার খুব প্রিয় স্টুডেন্ট, থ্যাংক ইউ হাসনাত ভাই। নাজমুর মোহনা, তারপরে নাদিম মাহমুদ ভাই, থ্যাংক ইউ। তারপরে আমাদের সাথে আরও আব্দুল হালিম ভাই, ইয়াদুল ইসলাম, অনেকেই আমাদের, সেতু ভাই আমাদের রংপুর ব্রাঞ্চের স্টুডেন্ট। আমাদের সেতু ভাই ইনশাল্লাহ এবার ক্যাডার হবে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। বৃন্দা মিত্র আমাদের সাথে অ্যাড হয়েছে, যাই হোক অনেকেই আমাদের সাথে অ্যাড হয়েছে, থ্যাংক ইউ সবাইকে নিয়ামুলস পাঠশালার পক্ষ থেকে নিয়ামুলস পাঠশালায় অ্যাড হওয়ার জন্য। তো অনেকেই উত্তর দিয়েছে, গাজী মাহফুজ, রায়হান ভাই, উত্তম কুমার, তারপর তাইজুল ভাই, গুড, সবাই উত্তর দিয়ে ফেলছে অলরেডি নট গেট। তার মানে এটি কোনটি যৌগিক গেট নয়, নট গেট। আমরা এখন ইজিলি এটা আমরা বলতে পারবো, ইজিলি আমরা এভাবে উত্তরগুলো দিতে পারবো। থ্যাংক ইউ সবাইকে যারা যারা উত্তর দিছেন। এবার বলবেন, আমি যদি বলি যে অ্যান্ড অর নট, 4 নম্বরে যদি বলি নর। এবার বলবেন নিচের কোনটি সার্বজনীন গেট, নিচের কোনটি সার্বজনীন গেট, নিচের কোনটি সার্বজনীন গেট। আসলে এইগুলো আপনাদের কেন প্র্যাকটিস করাচ্ছি, কারণ আপনি ভুলবেন না নিচের কোনটি সার্বজনীন গেট। তারপর আমরা ডিটেলস আলোচনায় চলে যাব, একটু ধৈর্য ধরে থাকবেন। আমি বলছি যে আজকে আমার সাথে থাকলে লজিক গেটে অ্যাটলিস্ট কোনো প্রবলেম থাকবে না, কিন্তু প্লিজ শেষ পর্যন্ত অ্যাটলিস্ট ক্লাসটা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে লজিক গেট কি জিনিস। আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের অ্যাচিভমেন্টের স্বনামধন্য গণিতের টিচার রবিউল ভাই, থ্যাংক ইউ রবিউল ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিয়ামুলস পাঠশালার পক্ষ থেকে আপনাকে অনেক 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 শুভেচ্ছা। তো যাই হোক, আপনারা অ্যান্সার করবেন নিচের কোনটি সার্বজনীন গেট, নিচের কোনটি সার্বজনীন গেট, প্লিজ অ্যান্সার করবেন নিচের কোনটি সার্বজনীন গেট। মাহফুজ রায়হান ভাই, উত্তম কুমার ভাই, সুপর্ণ ভাই, বিভাস বিশ্বাস, যাই হোক সাকিব ভাই, থ্যাংক ইউ সাকিব ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাকিব ভাই আমাদের বুয়েটের স্টুডেন্ট, ইনশাল্লাহ সাকিব ভাইও এবার ক্যাডার হবে, তার জন্য সবাই দোয়া করবেন, সে অনেক ভালো স্টুডেন্ট। তো যাই হোক, সবাই অনেক সুন্দর করে আনসার দিছেন। এবার বলবেন, থ্যাংক ইউ সবাইকে যারা যারা সুন্দর করে আনসার করছেন। এবার বলবেন যে অ্যান্ড অর নট, 4 নম্বরে উপরের সবগুলো। এবার আমার কোশ্চেন হচ্ছে যে আমার কোশ্চেন হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে নিচের কোন গেটগুলোকে বাস্তবায়ন করা যায়। ন্যান্ড গেটের সাহায্যে নিচের কোন গেটগুলোকে বাস্তবায়ন করা যায়, বা নিচের কোন গেটটিকে বাস্তবায়ন করা যায়। ন্যান্ড গেটের সাহায্যে নিচের কোন গেটটিকে বাস্তবায়ন করা যায়।
ন্যান্ড গেটের সাহায্যে নিচের কোন গেটটিকে বাস্তবায়ন করা যায়? আমার কোশ্চেন, ন্যান্ড গেটের সাহায্যে নিচের কোন গেটটিকে বাস্তবায়ন করা যায়? ন্যান্ড গেটের সাহায্যে নিচের কোন গেটটিকে বাস্তবায়ন করা যায়? কি হবে উত্তর প্লিজ? ন্যান্ড গেটের সাহায্যে নিচের কোন গেটটিকে বাস্তবায়ন করা যায়? আমাদের সাথে যুক্ত হয়েছে সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই বলছে শেয়ার করে রাখলাম। ভালো কথা মনে করছেন সালাউদ্দিন ভাই। আপনারা যারা আমার সাথে ক্লাস করতেছেন, আমার রিকোয়েস্ট থাকবে, মানে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রত্যেকে আমার লাইভটা শেয়ার করে দেন, যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলও এখান থেকে উপকৃত হতে পারে। অর্থাৎ তারা এই ক্লাসটার মাধ্যমে যদি লজিক গেটে বিসিএস এ 2 মার্ক পায় বা 1 মার্ক বা 3 মার্ক পায়, তারা অলরেডি আপনাকে সবসময়ের জন্য দোয়া করতে থাকবে। এই জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা প্লিজ আজকের লাইভটা একটু শেয়ার করে দেন, যাতে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ডরাও অনেক মানে উপকৃত হতে পারে। সবাই উত্তর দিছে উপরে সবগুলো। থ্যাংক ইউ। আসলে উপরে সবগুলোই উত্তর হবে। তো যাই হোক, আমি জানি এইটুকু আপনারা সবাই মোটামুটি বুঝছেন বা সবাই পারবেন। এখন আমরা চলে যাব মৌলিক গেটগুলোর কাছে, অর্থাৎ মৌলিক গেট। আমরা এইবার চলে আসব মূল আলোচনায়। মৌলিক গেট, তাহলে মৌলিক গেট ছিল কয়টি? 3টি। কি কি? অ্যান্ড, অর, নট। আমরা এবার আলোচনা করব অ্যান্ড গেট। অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট আলোচনা করতে গেলে আমাদের যেটা লাগবে, সেটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটে একটা অপারেশন আছে। অ্যান্ড গেটে করতে হলে একটা অপারেশন করতে হবে। আর আপনারাই বলেন, অপারেশন যদি করতে হয়, অর্থাৎ অপারেশন করতে হলে ডাক্তার অপারেশন থিয়েটারে ঢুকে যদি দেখে যে তার হাতে পায়ের পাশে যন্ত্র নাই, তাহলে ডাক্তার কি অপারেশন করতে পারবে? জীবনও না। তার মানে যে কোনো জায়গার অপারেশন করতে হলে আগে আপনাকে যন্ত্রপাতি কালেক্ট করতে হবে, যে কাটার জন্য বা ধরার জন্য যে যন্ত্রপাতি লাগবে সেই যন্ত্রপাতিগুলো কালেক্ট করতে হবে, দেন ডাক্তার সুন্দরভাবে অপারেশন করতে পারবে। তো আমরা অ্যান্ড গেট করতে হলে একটা অপারেশন করতে হবে, আর এই অপারেশন করার জন্য আমাদের কিছু যন্ত্রপাতি লাগবে। এজন্য আগে আমরা যন্ত্রপাতিগুলো নিয়ে আসি, দেন আমরা অপারেশনে যাব। আসেন, এইবার একটু কিন্তু আমাদের মন দিয়ে ক্লাসটা করতে হবে। অর্থাৎ যন্ত্রপাতিগুলো দেখেন, এই যে আমাদের সাথে যুক্ত আছে রবিউল ভাই। তো রবিউল ভাই যদি ম্যাথ করাইতে যায়, সে যখন ক্লাসে ম্যাথ করাইতে যায়, তখন সে বলে কি? তখন সে বলে আমরা আসলে পড়তে যাচ্ছি লজিক গেট এর সাজানোর নিয়ম। এই সাজানোর নিয়মটা যদি আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে আপনি লজিক গেট আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে, অর্থাৎ পানির মতো হয়ে যাবে। তো এই জন্য রিকোয়েস্ট করব, আপনারা সাজানোর নিয়মটা ভালো করে একটু দেখবেন বা শিখবেন। কারো যদি প্রবলেম থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবেন। তো আমি যেটা বলতেছিলাম যে লজিক গেটের সাজানোর নিয়ম। ধরেন রবি ভাই ম্যাথ ক্লাস করাচ্ছে, সে বলল ধরি সংখ্যাটি এক্স। আসলে এই এক্স বলতে আমরা কি বুঝি? এই এক্স বলতে আমরা বুঝি যে এর ভিতরে 0 থাকতে পারে, 1ও থাকতে পারে, 2ও থাকতে পারে, অর্থাৎ অজানা একটা রাশি, ইনফিনিটি। মানে ম্যাথের ক্ষেত্রে যদি বলা হয় ধরি সংখ্যাটি এক্স, তাহলে এক্স এর ভিতরে থাকতে পারে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ অজানা একটা রাশি। 1 লাখ, 2 লাখ, 5 লাখ অজ্ঞাত একটা রাশি থাকতে পারে, সেটা ম্যাথের ক্ষেত্রে। বাট আমি যদি লজিক গেটের ক্ষেত্রে বলি
ধরি সংখ্যাটি এক্স, তাহলে আপনারা বলেন তো, আমরা বললাম যে এমন একটি গেট পড়তে যাচ্ছি যার ভিতর দিয়ে শুধুমাত্র 0 আর 1 চলাচল করতে পারবে। তার মানে লজিক গেটের ক্ষেত্রে আমি যদি বলি ধরি সংখ্যাটি এক্স, তাহলে এর ভিতরে থাকতে পারে সর্বোচ্চ 0 আর 1, এর বাইরে আপনি চিন্তাও করতে পারবেন না। অর্থাৎ লজিক গেটের ক্ষেত্রে যদি বলি ধরি সংখ্যাটি এক্স, তার ভিতর থাকতে পারবে 0 আর 1। এবার বলেন তো, এই 0 আর 1 ধরেন একটি চলক, এটা হচ্ছে চলক। তো একটা চলক, আপনি ধরেন একটা মুদ্রা, এই একটা মুদ্রা আমি যদি 2 বার নিক্ষেপ করি, ধরেন একটা মুদ্রা আমি একবার নিক্ষেপ করলাম, তাহলে কি হতে পারে? হয় হেড পড়বে, না হলে টেল পড়বে। একটা মুদ্রা আমি যদি 2 বার নিক্ষেপ করি, তাহলে একবার নিক্ষেপ করলে হয় হেড পড়বে, না হলে টেল পড়বে। আমি যদি সেকেন্ড বার আবার নিক্ষেপ করি, হয় টেল পড়বে, না হলে হেড পড়বে, মানে সম্ভাবনার অঙ্ক। তাহলে আমরা একে সাজাইতে পারবো সর্বোচ্চ কয়ভাবে? 2 ভাবে। তার মানে একটা মুদ্রা আমি যদি 2 বার নিক্ষেপ করি, তাহলে এরা সাজতে পারবে 2 ভাবে। সংক্ষেপে যদি আপনি এই 2 ভাবে বের করতে চান, তাহলে আপনাকে সূত্রটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার চলক, 2 টু দি পাওয়ার চলক সমান হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে চলক কয়টা? এখানে চলক কয়টা? একটা। তাহলে 2 টু দি পাওয়ার 1, তাহলে এ সাজতে পারবে কয়ভাবে? এই যে আমরা দেখাইলাম 2 ভাবে সাজতে পারবে। ধরেন আমি আরেকটা চলক নিলাম ওয়াই, তাহলে এর ভিতরেও থাকতে পারবে কে? এর ভিতরে থাকতে পারবে 0 আর 1, এর বেশি আর থাকতে পারবে না। তাহলে আরেকটা চলক যদি নেই ওয়াই, এর ভিতরেও থাকতে পারবে 0 আর 1। একেও যদি আমি সাজাই, 2 বার নিক্ষেপ করি, তাহলে একবার হেড, একবার টেল, আর একবার টেল, আর একবার হেড, এও সাজতে পারবে কয়ভাবে? 2 ভাবে। এবার দেখেন, একই অঙ্কের ভিতরে আমি যদি 2টা চলকই নেই, অর্থাৎ এবার 2টা মুদ্রা আমি যদি একবার নিক্ষেপ করি, 2টা মুদ্রা আমি যদি একবার নিক্ষেপ করি, তাহলে কি ঘটনা ঘটতে পারে? 2 বার নিক্ষেপ করলে, 3 বার নিক্ষেপ করলে, 4 বার নিক্ষেপ করলে। কারণ দেখেন, 2টা মুদ্রা আমি যদি 4 বার নিক্ষেপ করি, তাহলে আসেন কি ঘটনা ঘটতে পারে? তাহলে 2টা মুদ্রা আমি প্রথম যেবার নিক্ষেপ করব, হতে পারে 2টাই টেল হেড, হতে পারে 2টাই হেড 2 বার নিক্ষেপ করলে, পরে 3 বার নিক্ষেপ করলে একটা হেড একটা টেল, 4 বার নিক্ষেপ করলে একটা টেল একটা হেড। অর্থাৎ তারা সাজতে পারবে কয়ভাবে? 4 ভাবে তারা সাজতে পারবে। তারা সাজতে পারবে হচ্ছে 4 ভাবে। এবার এখন দেখেন, আপনি যদি এইখান থেকে বের করতে চান যে প্রত্যেকটা সাজতে পারবে 2 ভাবে, আর আরেকটাও সাজতে পারবে 2 ভাবে, তাহলে 2টা চলক নিলে 2 ইন্টু 2 সমান 4 ভাবে সাজতে পারবে। আপনি এভাবেও বের করলে 4 ভাবে হবে, এভাবেও যদি বের করেন 4 ভাবে হবে। আর যদি সূত্রের সাহায্যে বের করেন, তাহলে চলক কয়টা? চলক এখন কয়টা? 2টা। চলক এখন কয়টা? 2টা। তাহলে এরা সাজতে পারবে 2 টু দি পাওয়ার চলক, তার মানে 2 টু দি পাওয়ার 2 সমান 4 ভাবে। এই যে আমরা দেখলাম 4 ভাবে সাজে গেল। এবার বলেন, আরেকটা যদি নেই জেড, তাহলে এর ভিতরে থাকতে পারবে 0 আর 1, তাহলে এও সাজতে পারবে এভাবে 0 1 1 0, তার মানে এও সাজতে পারবে 2 ভাবে। তার মানে এইবার আপনি দেখেন, 3টা চলক যদি আমি একই সাথে নেই, 3টা চলক একই সাথে নিলে দেখেন এরা সাজতে পারবে 2 ইন্টু 2 ইন্টু 2 সমান কয়ভাবে? 8 ভাবে। আবার এখান থেকেও যদি চলক দিয়ে বের করি, তাহলে 2 টু দি পাওয়ার 3, চলক কয়টা? 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8 ভাবে সাজতে পারবে। এখন 8 ভাবে আপনি সাজায় দেখেন, 8 ভাবে আপনি সাজাতে গেলে, 8 ভাবে যদি আপনি 8 ভাবে যদি সাজাতে চান, তাহলে দেখবেন এবার আপনার মাথা ঘুরবে। 8 ভাবে যদি সাজাইতে যান, তাহলে আপনার মাথাটা ঘুরবে। তাহলে দেখবেন যে মাথাটা ঘুরলে আমরা যা করব সেটা হচ্ছে, আমরা সহজ একটা পদ্ধতি বাইর করব কিভাবে 8 ভাবে সহজেই সাজানো যায়। দেখেন, আপনি মোট সাজানো সংখ্যা কয়ভাবে হইল?
2^3 সমান 8 ভাবে। এখন 8 ভাবে যদি আপনি সাজাইতে যান তাহলে তিনটা চলক যদি 8 ভাবে সাজাইতে চান তাহলে আপনাকে করতে হবে 0 0 0 0 0 1 0 1 0। এইভাবে করে আপনাকে মানে তিনটা মুদ্রা যদি 8 বার নিক্ষেপ করেন তাহলে কি ঘটনা ঘটতে পারে। এইভাবে হলে আপনার আসলে অনেক কষ্ট হবে। আমরা সহজ একটা পদ্ধতি বাইর করব সাজানোর, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। 100 চলক হইলেও এটা সেকেন্ডের ভিতরে আপনি সাজাইতে পারবেন। 100 চলক হলেও আপনি সেকেন্ডের ভিতরে এটাকে সাজাই দিতে পারবেন। কিভাবে সেকেন্ডের ভিতরে আপনি সাজাইতে পারবেন, আসেন আমরা দেখে আসি যে কিভাবে আমরা সেকেন্ডের ভিতরে সাজাইতে পারবো। ধরেন এখানে চলক আছে দুইটি, কি এক্স আর ওয়াই। তাহলে আমরা চলক দেখে আগে আমরা সাজানো সংখ্যা বাইর করব কয়ভাবে সাজতে পারে। তাহলে চলক কয়টা? দুইটা। তাহলে মোট সাজবে কয়ভাবে? 2^2 সমান 4 ভাবে। তাহলে আপনি করবেন কি, এই যে 4 ভাবে সাজতে পারে এই 4কে অর্ধেক করবেন, 4কে অর্ধেক করবেন। তাহলে মোট সাজানো সংখ্যার অর্ধেক। তাহলে 4-এর অর্ধেক কত? 4-এর অর্ধেক হচ্ছে 2। 4-এর অর্ধেক হচ্ছে 2। তাহলে আপনি প্রথম লাইনে নেবেন 2টা 0 2টা 1। এবার আপনি করবেন 2-এর অর্ধেক। 2-এর অর্ধেক কত? 1। পরের লাইনে নেবেন 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। দেখেন 4 ভাবে সাজে গেছে। অর্থাৎ আপনি আগে চলক দেখে মোট সাজানো সংখ্যা বাইর করবেন। তাহলে চলক দেখলে কিন্তু আমরা মোট সাজানো সংখ্যা বের করতে পারবো যে চলক কয়টা? চলক 2টা। তাহলে মোট সাজবে কয়ভাবে? 4 ভাবে। এবার 4-এর অর্ধেক করব, 4-এর অর্ধেক 2। তাহলে প্রথম লাইনে 2টা 0 2টা 1। এবার 2-এর অর্ধেক বের করব, 2-এর অর্ধেক 1, 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। আপনারা দেখেন এই যে 4 ভাবে সাজে গেছে। আপনারা ভাবতেছেন এটা শুধু 2টার জন্য না, এটা 100টা চলক হইলেও মোট চলককে অর্ধেক করে করে, অর্থাৎ অর্ধেক নিয়ে মোট চলককে অর্ধেক নিয়ে আপনাকে 1 পর্যন্ত আসতে হবে। সেটা কিভাবে? এবার ধরেন আমি বললাম যে চলক হচ্ছে 3টা, তাহলে কি এক্স ওয়াই জেড। তাহলে মোট সাজতে পারবে কয়ভাবে? 2^3 সমান 8 ভাবে সাজতে পারবে। তাহলে এবার আমরা করব কি, 8-এর অর্ধেক কত? 4। তাহলে প্রথম লাইনে নিব 4টা 0 4টা 1। প্রথম লাইনে নিব 4টা 0 4টা 1, অর্থাৎ মোট সাজানো সংখ্যার অর্ধেক। এবার করব 4-এর হাফ কত? 2। পরের লাইনে নিব 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এবার করব 2-এর অর্ধেক কত? 1। পরের লাইনে 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। এই হচ্ছে 8 ভাবে। আপনারা দেখেন 1 2 3 4 5 6 7 8 ভাবে সাজে গেছে। অর্থাৎ আমি কিন্তু তাকায়ও নাই যে কোন দিকে যাচ্ছে। অর্থাৎ আপনি চলক দেখে আগে সিদ্ধান্ত নেবেন কয়ভাবে সাজতে পারে, চলক দেখে সিদ্ধান্ত নেবেন কয়ভাবে সাজতে পারে, দেন সেটাকে অর্ধেক করবেন। অর্ধেক 0 অর্ধেক 1। পরের লাইনে তার অর্ধেক 0 তার অর্ধেক 1। এর পরের লাইনে তার অর্ধেক 0 তার অর্ধেক 1। এইভাবে 1 পর্যন্ত এসে থেমে যাবেন। এবার আপনি যদি বলেন যে ভাই আমার চলক যদি হয় 4টা, তাহলে এবার দেখেন চলক হয় 4টি। তাহলে আমার মোট সাজতে পারবে কয়ভাবে? 2^4 সমান 16 ভাবে। তাহলে এবার 16-র অর্ধেক কত? 8। তাহলে আমি প্রথম লাইনে নিব 8টা 0 8টা 1। এভাবে 8টা 0 8টা 1। এবার 8-এর অর্ধেক কত? 8-এর অর্ধেক 4। পরের লাইনে নিব 4টা 0 4টা 1। এবার 4-এর অর্ধেক কত? 4-এর অর্ধেক 2। পরের লাইনে নিব 2টা 0 2টা 1। এরপরে 2-এর অর্ধেক কত? 1। একে এসে থেমে যাবেন। এর পরে আসবে 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। এভাবে আপনি
100 চলকও যদি হয়, এখন চোখ বুঝে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি এটাকে সাজায় ফেলতে পারবেন। তো আপনারা নর্মাল যদি সাজাইতে যান তাহলে দেখবেন যে 4টা 2টা চলক হইলেই আমাদের যান শেষ বের করতে করতে। কিন্তু আপনি যদি এই রুলসটা ফলো করেন তাহলে দেখবেন আপনার 100 চলক হইলেও, 100 চলক যদিও হয় তাও আপনার সাজাইতে কয়েক সেকেন্ডের ভিতর সাজাই ফেলবেন। আর এই সাজানো যদি আপনি ভালো না শিখতে পারেন তাহলে লজিক গেটে আসলে আপনি আনসার করতে পারবেন না। এই জন্য আপনাকে সাজানোটা একটু ভালো করে শিখতে হবে। তার মানে আমি বললাম সাজানো মানে আগে আপনি দেখবেন চলক কয়টা, চলক দেখে 2 টু দি পাওয়ার চলক, 2 টু দি পাওয়ার চলক দেখে মোট সংখ্যা বাইর করবেন। মোট সংখ্যার অর্ধেক 0 অর্ধেক 1, তারপরের লাইনে তার অর্ধেক 0 তারপরে অর্ধেক 1। এবার আপনারা আমাকে একটু শিওর করবেন, যদি দেখি আপনারা কতটুকু বুঝছেন। যদি চলক হয় 5টি, চলক হয় 5টি, যদি চলক হয় 5টি তাহলে সে কতভাবে সাজতে পারবে, মোট কতভাবে সাজতে পারবে একটু বলবেন প্লিজ। যদি চলক হয় 5টি তাহলে মোট কতভাবে সাজতে পারবে। আমাদের সাথে যুক্ত হয়েছে ম্যাথের টিচার খিজির ভাই, উনি অনেক ভালো ম্যাথ করায়। থ্যাংক ইউ খিজির ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো তাইজুল ভাই বলছে ক্যামেরা ক্লিয়ার না। তাইজুল ভাই আপনার ক্যামেরাটা একটু চেক করেন, আমার এখানে মনে হয় ক্লিয়ার আছে। একজন তরাবুল ইলম ভাই বলছে ভেরি ইফেক্টিভ ক্লাস, ইটস মাই প্লেজার ডিয়ার, থ্যাংক ইউ। তো আপনারা আমাকে একটু বলবেন চলক যদি হয় 5টি তাহলে এরা কতভাবে সাজতে পারবে প্লিজ আমাকে একটু বলবেন। তারপর আমরা চলে যাব অ্যান্ড গেটে, কারণ এই সাজানো না শিখলে আপনি অ্যান্ড গেটের কিছুই বুঝবেন না। আমাকে একটু বলবেন প্লিজ, যারা আমাদের সাথে ক্লাস করতেছেন একটু বলবেন চলক যদি হয় 5টি তাহলে এরা মোট কতভাবে সাজতে পারবে। চলক যদি হয় 5টি তাহলে এরা মোট কতভাবে সাজতে পারবে। বৃন্দা মিত্র আপনি ভুল করছেন, দেখেন 5টি চলক হইলে বিভাস বিশ্বাস ভাই 32 ভাবে, থ্যাংক ইউ বিভাস ভাই। দেখি আর সবাই, এত সময় তো লাগার কথা না। সুপর্ণ ভাই 32, বাকি সবাই। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, এটা কিন্তু সাগর জাহান, ভেরি গুড। দেখেন তাইজুল ভাই 32, থ্যাংক ইউ তাইজুল ভাই। তো চলক যদি হয় 5টি, চলক যদি, উত্তম কুমার ভাই, চলক যদি হয় 5টি তাহলে এরা সাজতে পারবে। আমি বলছিলাম 2 টু দি পাওয়ার 5 সমান কত, 32 ভাবে। তাহলে 32 ভাবে যদি সাজে তাহলে 32-এর অর্ধেক 16, তাহলে প্রথম লাইনে হবে 16টা 0 16টা 1, 16-র অর্ধেক কত 8, পরের লাইনে হবে 8টা 0 8টা 1, 8-এর অর্ধেক 4, পরের লাইনে হবে 4টা 0 4টা 1, এর পরের লাইনে 2টা 0 2টা 1, তার পরের লাইনে হচ্ছে 1টা 0 1টা 1। দেখবেন 32 ভাবে সেজে গেছে। আচ্ছা আপনারা একটু ক্লিয়ার করবেন যে এই সাজানোর নিয়মটা আপনারা বুঝছেন কিনা, সাজানোর নিয়মটা বুঝতে পারছেন কিনা, ইয়েস অর নো। যদি সাজানোর নিয়মটা বুঝতে পারেন তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। একটু বলবেন প্লিজ সাজানোর নিয়মটা আপনারা বুঝতে পারছেন কিনা, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব, অর্থাৎ অ্যান্ড গেটের ডিটেলসে চলে যাব। আপনারা একটু বলবেন সাজানোর নিয়ম, অর্থাৎ লজিক গেটের সাজানোর নিয়ম, এটা আপনারা বুঝতে পারছেন কিনা। লজিক গেটের সাজানোর নিয়ম আপনারা বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছি স্যার, ভেরি গুড সুপর্ণ ভাই। আর কয়েকজন একটু আমাকে বলবেন যে সাজানোর নিয়মটা আপনারা ধরতে পারছেন কিনা। এটাই কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই সাজানোর নিয়মটা ধরতে পারা। লজিক গেটের সাজানোর নিয়ম ধরতে পারলে, সাজানোর নিয়ম ধরতে পারলে আপনাদের একদম পানির মতো হয়ে যাবে আর সবকিছু। এবার আপনারা বলবেন যে সাজানোর নিয়মটা ক্লিয়ার কিনা। উত্তম কুমার ভাই ক্লিয়ার স্যার, তাইজুল ভাই ইয়েস, ভেরি গুড, জি স্যার বুঝতে পারছি।
সাব্বির আহমেদ ভাই, থ্যাংক ইউ সাব্বির ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমরা এখন দেখাবো অ্যান্ড গেট। এই যে দেখেন, এখন আমাদের সাথে যারা যুক্ত হবে, তারা কিন্তু লজিক গেটের অনেক কিছুই বুঝবে না, কারণ আমরা অরিজিনালটা কিন্তু শিখে ফেলছি। এই জন্য এখন যারা যুক্ত হবেন প্লিজ এরা মন খারাপ করার কিছু নাই, ভিডিওটা আবার প্রথম থেকে দেখলে দেখবেন আপনি বুঝে গেছেন। আসেন অ্যান্ড গেট, এবার একটু মন দিয়ে চিন্তা করবেন। অ্যান্ড গেটের গাণিতিক প্রতীক, অ্যান্ড গেটের গাণিতিক প্রতীক হচ্ছে গুণ। একটু মনে রাখবেন, এইগুলো একটু মনে রাখতে হবে, এবং এইগুলো কিন্তু সরাসরি পরীক্ষায় আসে। অ্যান্ড গেটের গাণিতিক প্রতীক গুণ, আর সার্কিট প্রতীক। অ্যান্ড গেটের গাণিতিক প্রতীক গুণ, সার্কিট প্রতীক। একটু খেয়াল করেন, একটা ডি, এই যে একটা ডি, অর্থাৎ ডি এর এই পাশ দিয়ে যেগুলো আমি এই পাশ দিয়ে যতগুলো দাগ দিব এইগুলোকে বলে ইনপুট। তাহলে এখানে ইনপুট হচ্ছে, ধরলাম আমি দুইটা, এ আর বি। ইনপুট হচ্ছে দুইটা, এ আর বি। তাহলে এখান দিয়ে যেটা বের হবে সেটাকে বলবে আউটপুট। দেখেন, এখান দিয়ে যেটা ঢুকবে সেটাকে বলা হবে ইনপুট, সেটা একাধিকও হতে পারে, বাট এখান দিয়ে যেটা বের হবে সেটাকে বলবে আউটপুট। একটু খেয়াল করেন, আউটপুটটা সবসময়ের জন্য নির্ভর করবে এই গাণিতিক প্রতীকের উপর। আউটপুট নির্ভর করবে সবসময়ের জন্য এই গাণিতিক প্রতীকের উপর। আপনাকে আউটপুট বের করতে হলে আগে আপনাকে খেয়াল করতে হবে এর গাণিতিক প্রতীক কি আছে। দেখেন, এখানে গাণিতিক প্রতীক আছে গুণ, তাহলে আউটপুটটা হবে এই দুইটার মাঝখানে গুণ। তার মানে এখানে যাই থাক না কেন, যে কয়টা থাক না কেন, এদের মাঝখানে হবে গুণ, কারণ আমার গাণিতিক প্রতীক আছে গুণ। তার মানে একটা লজিক গেটের আউটপুট কি হবে সেটা ডিসাইড করবে এই গাণিতিক প্রতীক। এবার আমরা যেহেতু এখানে এ বি আছে, তাহলে আমরা আউটপুটে লিখতে পারবো এ গুণ বি, অথবা এটাকে আপনি লিখতে পারবেন এ ডট বি, অথবা আপনি এটাকে লিখতে পারবেন এ বি। যাই লিখেন, এটাকে আপনি যাই লিখেন, আপনি কিন্তু এখানে পড়তে পারবেন না এ গুণ বি, এ ডট বি, এ বি, এভাবে কিন্তু পড়তে পারবেন না। আপনাকে পড়তে হবে এটা কোন গেট থেকে আসছে, কোন গেট, অ্যান্ড গেট। তাহলে আপনি চোখ বুঝে গুণ দেখে এই দুইটা বর্ণের মাঝখানে, অর্থাৎ ইনপুটের মাঝখানে গুণ দেখে আপনাকে বুঝে নিতে হবে গুণ হচ্ছে অ্যান্ড গেটের গাণিতিক প্রতীক। এই জন্য কোথাও এ গুণ বি লেখা দেখলে বলতে হবে এটা অ্যান্ড গেট। আর আপনাকে উচ্চারণ করতে হবে, এটাকে উচ্চারণ করতে হবে এ অ্যান্ড বি, এটাকে উচ্চারণ করতে হবে এ অ্যান্ড বি, এটাকে উচ্চারণ করতে হবে এ অ্যান্ড বি। আপনি বলতে পারবেন না এ গুণ বি, এ ক্রস বি, এ বি, এভাবে বলতে পারবেন না। আপনাকে ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞেস করবে এভাবে, এই বলেন তো আপনারা লজিক গেটের ক্ষেত্রে এইটা উচ্চারণ বলেন। আপনি বলবেন কি স্যার এটা এ গুণ বি, ওরা একটু হাসবে, আপনি ভাববেন কি বলদের মতো কেন হাসে, এটা তো এ গুণ বি, এটা তো আর কিছু না। আসলে ভাই এটা কিন্তু এ গুণ বি না, এটা লজিক গেটের ক্ষেত্রে গুণটা হচ্ছে অ্যান্ড গেটের গাণিতিক প্রতীক, এই জন্য এটাকে উচ্চারণ করতে হবে এ অ্যান্ড বি। যদি বলে এটা উচ্চারণ করেন, এটাও এ অ্যান্ড বি, এটা এ অ্যান্ড বি, নট এ ডট বি, এ বি, এ ক্রস বি। তার মানে উচ্চারণের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যে এটা কোন গেট থেকে আসতেছে, এবং আপনাকে যদি গুণ দেখেন তাহলে চোখ বুঝে বলে দিতে হবে এটা অ্যান্ড গেট। তাহলে এইবার আপনারা দেখেন যে আমি যদি বলি আরেকটা যদি ইনপুট নেই সি, আরেকটা যদি ইনপুট নেই সি, তাহলে এর ইনপুট হবে এ বি সি, এবার আউটপুট হবে এ গুণ বি গুণ সি, এ ডট বি ডট সি, এ বি সি। কিন্তু আমরা পড়তে পারবো না এ গুণ বি গুণ সি, এ ডট বি ডট সি, এ বি সি, আমরা এটা পড়তে পারবো না। আমাদেরকে পড়তে হবে
এ অ্যান্ড বি অ্যান্ড সি, এটা পড়তে হবে এ অ্যান্ড বি অ্যান্ড সি, এটা পড়তে হবে এ অ্যান্ড বি অ্যান্ড সি। আমরা কখনোই এ গুণ বি এভাবে বলতে পারবো না। তার মানে আমরা বলতে পারি অ্যান্ড গেটের সার্কিট প্রতীক হচ্ছে ডি এর মতো, অ্যান্ড গেটের সার্কিট প্রতীক হচ্ছে এখানে ডি এর মতো। আমরা আরেকটা এখানে দিতে পারি ডি, তাহলে এখানে উত্তর হবে এ গুণ বি গুণ সি গুণ ডি, এ ডট বি ডট সি ডট ডি, এ বি সি ডি। তাহলে আমাদের উচ্চারণ হবে এ অ্যান্ড বি অ্যান্ড সি অ্যান্ড ডি। তাহলে এবার আপনারা বলতেই পারেন যে অ্যান্ড গেটের সার্কিট প্রতীক হবে এভাবে। আমরা যদি বলি এটা এ এটা বি, তাহলে এটা হবে এ অ্যান্ড বি। এই হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট প্রতীক। আপনারা এটাও নিতে পারেন, এটাও। এটা হচ্ছে 4 ইনপুট অ্যান্ড গেট, এটা 2 ইনপুট অ্যান্ড গেট। এখানে 3 ইনপুট হইতে পারে, 5 ইনপুট হইতে পারে, 6 ইনপুট হইতে পারে, একাধিক ইনপুট হইতে পারে, তবে আউটপুট কিন্তু একটা। দেখেন আউটপুট কিন্তু একটা। এই জন্য আমরা এখানে একটা লাইন বলতে পারি অ্যান্ড গেটের ইনপুট একাধিক হলেও, অ্যান্ড গেটের ইনপুট একাধিক হলেও আউটপুট কিন্তু একটি। দেখেন সংজ্ঞায় আমরা একটা লাইন বলে আসছিলাম যে এক বা একাধিক ইনপুট হলেও আউটপুট কিন্তু একটা। তাহলে আমরা এখানে একটা লাইন লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে অ্যান্ড গেট এর ইনপুট, অ্যান্ড গেটের ইনপুট একাধিক, অ্যান্ড গেটের ইনপুট একাধিক বাট আউটপুট একটি। অ্যান্ড গেটের ইনপুট একাধিক বাট আউটপুট একটি, অ্যান্ড গেটের ইনপুট একাধিক বাট আউটপুট একটি। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে কোন গেটের ইনপুট একাধিক বাট আউটপুট একটি, কোন গেটের? তাহলে অ্যান্ড গেটের ইনপুট একাধিক বাট আউটপুট একটি। এই হচ্ছে আমার অ্যান্ড গেটের। তাহলে অ্যান্ড গেটের গাণিতিক প্রতীক হচ্ছে গুণ, সার্কিট প্রতীক হচ্ছে ডি এর মতো, সেটা ইনপুট একাধিক হতেও পারে বাট আউটপুট সবসময়ের জন্য একটা। অর্থাৎ এখন আপনারা যদি দেখেন, আমরা যদি বলি যে এভাবে যদি উত্তর বলি, ধরেন আস্তে আস্তে বিসিএস যে কঠিন হচ্ছে তাতে আপনাদের বলতেই পারে এভাবে, এভাবে আপনাদের একটা চিত্র দিয়ে দিবে, লজিক গেটের এভাবে চিত্র দিয়ে দিবে, বলবে এক্স ওয়াই, তাহলে এখানে বলবে হট। আপনারা বলেন তো, তাহলে এইখানে যদি এক্স ওয়াই হয় তাহলে এখানে উত্তর কত হবে প্লিজ একটু বলবেন। এখানে যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স ওয়াই যদি ইনপুট হয় তাহলে এখানে আউটপুট কি হবে? এক্স ওয়াই যদি ইনপুট হয় তাহলে আউটপুট কি হবে? আমাদের সাথে যুক্ত হয়েছে জসিম ভাই, থ্যাংক ইউ জসিম ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি কেমন আছেন জসিম ভাই? আপনাকে অনেক মিস করতেছি, অনেক দিন আপনাকে দেখি না। তো যাই হোক, আমাকে একটু আনসার করবেন, ইনপুট যদি হয় এক্স ওয়াই তাহলে এখানে আউটপুট কি হবে প্লিজ একটু বলবেন। ইনপুট যদি হয় এক্স ওয়াই তাহলে আউটপুট কি হবে? বাট স্যার লজিক গেটের সবগুলোরই তো আউটপুট একটি। হ্যাঁ উত্তম ভাই, লজিক গেটের সবগুলোর আউটপুট একটি হবে, বাট ইনপুট ভিন্নতা আছে। এই জন্য আমরা এখানে একটা কোশ্চেন আসবে, সেটা নট গেট থেকে। একটু ওয়েট করেন, আমি দেখাই দেব, একটু ওয়েট করেন, আমি দেখাই দিব। উত্তম কুমার ভাই একটু ওয়েট করেন, আমি এর পার্থক্যটা দেখাই দিব। থ্যাংক ইউ আফসানা আপু, উত্তম কুমার ভাই, বোরহান উদ্দিন ভাই, বৃন্দা আপু, বিভাস বিশ্বাস ভাই, থ্যাংক ইউ। এক্স অ্যান্ড ওয়াই, ভেরি গুড। এটার উত্তর হবে এক্স অ্যান্ড ওয়াই। আসবো আমরা, এবার আমরা আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে বিসিএস থেকে, বিসিএস এ লজিক গেটে কোশ্চেন আসে, আমরা এবার সেখানে চলে যাব। যেখান থেকে কোশ্চেন আসে আমরা সেখানে চলে যাব। দেখেন আমরা দেখলাম, এটা একটু এঁকে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যান্ড গেটের ইনপুট যদি হয় এ বি তাহলে আউটপুট হবে হচ্ছে এ আর বি, অর্থাৎ এ অ্যান্ড বি। আমরা চলে যাব অ্যান্ড অপারেশন, অ্যান্ড অপারেশন। আসলে অ্যান্ড অপারেশন করতে হলে আপনাদের ধরেন আমি দুইটা চলক নিলাম,
চলক নিলাম দুইটা এ বি, তাহলে অ্যান্ড গেটের চলক যদি হয় দুইটা এ আর বি, চলক যদি হয় দুইটা এ আর বি, তাহলে অ্যান্ড গেটের আউটপুট হবে এ আর বি। তাহলে আমি বললাম এখানে ইনপুট হচ্ছে, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তাহলে অ্যান্ড গেটের এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এবার আপনারা বলবেন চলক যদি হয় দুইটা, এখানে আমরা এ বি নিছি, তাহলে এরা মোট কত ভাবে সাজতে পারবে? প্লিজ একটু আনসার করবেন। চলক যদি হয় দুইটা তাহলে এরা মোট কত ভাবে সাজতে পারবে? চলক যদি হয় দুইটা তাহলে এরা মোট কত ভাবে সাজতে পারবে? প্লিজ দ্রুত, চলক যদি হয় দুইটা তাহলে এরা মোট কত ভাবে সাজতে পারবে? দুইটা চলক হলে এরা মোট কত ভাবে সাজতে পারবে? চলক যদি হয় দুইটা, আমি কিন্তু একটু আগে শিখেছি, চলক যদি হয় দুইটা তাহলে এরা মোট কত ভাবে সাজতে পারবে? সাগর ভাই 4 ভাবে, ভেরি গুড, থ্যাংক ইউ সাগর ভাই। চলক যদি হয় দুইটা তাহলে এরা মোট সাজতে পারবে 4 ভাবে। আমি আরো অ্যান্সার আশা করছি, শুধু একা সাগর ভাই উত্তর লিখছে, আমি দেখতে যাচ্ছি সবাই আনসার করবে। অর্থাৎ কেউ যদি না বুঝেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে রিপোর্ট করবেন। বিভাস ভাই, সাব্বির ভাই, ভেরি গুড, উত্তম কুমার ভাই, থ্যাংক ইউ, বৃন্দাপো, থ্যাংক ইউ সবাইকে। তো তাইজুল ভাই, ভেরি গুড তাইজুল ভাই। তাহলে চলক যদি হয় দুইটা তাহলে এরা মোট সাজতে পারবে 4 ভাবে। আমি তাহলে দিলাম 1 2 3 4। এবার দেখেন মোট যদি 4 ভাবে সাজে, মোট যদি 4 ভাবে সাজে, অর্থাৎ 2 টু দি পাওয়ার চলক সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 2 সমান 4, তাহলে 4 এর অর্ধেক 2। আমি প্রথম লাইনে নিব দুইটা 0 দুইটা 1, প্রথম লাইনে নিব দুইটা 0 দুইটা 1, এরপরে লাইনে নেব 2 এর অর্ধেক 1, এরপরে আমি নিব একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এই হচ্ছে আমি সাজাই ফেললাম, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত আমি 4টা, আর এটার আরেকটা নাম হচ্ছে, এই যে 4টার আরেকটা নাম হচ্ছে সত্যক সারণী, সেটা আমি বলবো। এবার দেখেন আপনি এবার দেখেন যে এখানে যারা আছে, এখানে কিন্তু মাঝখানে কিন্তু গুণ, আমরা আগেই বলছি এর মাঝখানে কিন্তু গুণ। তাহলে এই দুইটার মাঝখানে যদি গুণ করি, 0 গুণ 0 উত্তর হবে 0, 0 গুণ 1 উত্তর হবে 0, 1 গুণ 0 উত্তর হবে 0, 1 গুণ 1 উত্তর হবে 1। এবার আপনারা দেখেন, একটু খেয়াল করে দেখেন, এইখান থেকে যে কোশ্চেনগুলো হয়, এবার এখান থেকে যে কোশ্চেনগুলো হয় দেখেন আমরা কিভাবে করলাম, এটা আবারও দেখাচ্ছি। 0 গুণ 0 মানে দুটার মাঝখানে গুণ, 0 গুণ 0 0, 0 গুণ 1 0, 1 গুণ 0 0, 1 গুণ 1 1। দেখেন কোশ্চেন যেটা হয় বিসিএস এ, কোশ্চেন বিসিএস এ যেটা করে সেটাই আউটপুট থেকে করে। আপনারা একটু খেয়াল করেন, আপনারা এখানে উত্তর, আপনারা যে কোশ্চেন করে এটা কিন্তু এর ভিতরেই উত্তরগুলো দেওয়া আছে, কিন্তু আপনাদের বেছে নিতে হবে আসলে উত্তরটা কিভাবে হবে। আপনারা বুঝতে পারেন না যে উত্তরটা আসলে এই জায়গায় দেওয়া আছে। আমরা যদি একটু চালাক হই তাহলে আমরা বুঝে ফেলবো উত্তরটা এর ভিতরেই দেওয়া আছে। দেখেন আপনি এখান থেকে 2টা কোশ্চেন হয় সবসময়ের জন্য, এখান থেকে সবসময়ের জন্য 2টা কোশ্চেন হয়। সেই 2টা কোশ্চেন কি? 2টা কোশ্চেন হচ্ছে, দেখেন আপনি খুঁজে বাইর করবেন আউটপুট, এখানে 4টা আউটপুট আছে, 1টা 2টা 3টা 4টা আউটপুট আছে। আপনি খুঁজে বাইর করবেন ভিন্ন আউটপুট কোনটা। এখানে দেখেন এটাও 0 এটাও 0 এটাও 0, এই 3টাই 0, ভিন্ন কোনটা 1, এইটা হচ্ছে ভিন্ন। তাহলে ফার্স্ট কোশ্চেনটা এখান থেকে হতে পারে, দেখেন ফার্স্ট কোশ্চেনটা এই লাইন থেকে হতে পারে। সেটা কি হতে পারে? দেখেন ফার্স্ট কোশ্চেনটা হতে পারে কোন গেটের আউটপুট তখনই অন হবে। দেখেন কোন গেটের আউটপুট তখনই অন হবে যখন
প্রত্যেকটা ইনপুটের মান অন হবে, তাহলে এটা কোন গেটে? অ্যান্ড গেটে। তাহলে আমরা বলতে পারি অ্যান্ড গেটের আউটপুট তখনই অন হবে যখন প্রত্যেকটা ইনপুটের মান অন হবে। তো এটা কোন গেটে? অ্যান্ড গেটে। তাহলে 1 নাম্বার কোশ্চেনটা আপনি ঘুরায়ও বলতে পারবেন। আপনি যদি চান যে না এভাবেই মুখস্থ করতে হবে, নট নেসেসারি, আপনি এভাবে বলতে পারবেন অ্যান্ড গেটের প্রত্যেকটা ইনপুটের মান অন হলে, অ্যান্ড গেটের প্রত্যেকটা ইনপুটের মান অন হলে আউটপুট অন হবে। তাহলে আমরা একটা লাইন একটু লিখে ফেলি। না রাকিব হাসান ভাই, না এ ডট বি পড়া যাবে না, আপনাকে পড়তে হবে এ অ্যান্ড বি। তাহলে আমরা 1 নাম্বার কোশ্চেনটা লিখে ফেলবো যে অ্যান্ড গেটে আউটপুট তখনই অন হবে যখন প্রত্যেকটি ইনপুট এর মান অন হবে। তাহলে এইটা কোশ্চেন আসতে পারে যে কোন গেটে আউটপুট তখনই অন হবে যখন প্রত্যেকটা ইনপুটের মান অন হবে। কোন গেটে আউটপুট তখনই অন হবে যখন প্রত্যেকটা ইনপুটের মান অন হবে। কোন গেটে? অ্যান্ড গেটে। আরেকটা কোশ্চেন আসতে পারে এখান থেকে, দেখেন এই হচ্ছে একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন দেখেন এই তিনটা ইনপুটই আউটপুটই সেম, তিনটা আউটপুটই 0। তাহলে এইখান থেকে কি কোশ্চেন হতে পারে? দেখেন যখন তিনটা আউটপুটই 0 হবে বা সেম হবে তখন আপনি ইনপুটের দিকে তাকাবেন। দেখেন ইনপুটে একটা না একটা মিল রয়ে গেছে। দেখেন কি মিল রয়ে গেছে? যখন আউটপুট সবগুলো 0 হয়েছে, দেখেন ইনপুটে এই দুইটার মাঝখানে দুইটাই 0, এই দুইটার মাঝখানে একটা 0, এই দুইটার মাঝখানে একটা 0। আর আমরা একথা জানি গুণ করতে হলে যদি একটার মান 0 হয় তাহলে সবগুলোর মান 0 হয়। তাহলে এইখান থেকে কোশ্চেনটা করে অ্যান্ড গেটে আউটপুট তখনই 0 হবে, অ্যান্ড গেটে আউটপুট তখনই 0 হবে যখন যে কোনো একটা ইনপুটের মান 0 হবে। অ্যান্ড গেটে আউটপুট তখনই 0 হবে যখন যে কোনো একটা ইনপুটের মান 0 হবে। আপনি বলতেছেন স্যার না আমি উল্টাভাবে বলবো। আচ্ছা আপনি উল্টাভাবে বলেন। অ্যান্ড গেটে যে কোনো একটা ইনপুটের মান যদি 0 হয় তাহলে আউটপুট 0 হয়ে যাবে। তাহলে আমরা এভাবে লিখব নাম্বার 2, অ্যান্ড গেটে আউটপুট তখনই 0 হবে যখন প্রত্যেকটি যে কোনো একটি ইনপুটের মান, যখন যে কোনো একটি ইনপুট এর মান 0 হবে। এই দুইটা কোশ্চেনের বাইরে, এখান থেকে এই দুইটা কোশ্চেনের বাইরে জীবনও আর কোনো কোশ্চেন হয় না। আপনি এটা যদি ভালো করে বুঝতে পারেন, এইখান থেকে এই দুইটা, এবার আপনি বলবেন স্যার আপনি তো দুইটা ইনপুট নিছেন, এটা দুইটা ইনপুট না, আপনি যদি 100 ইনপুট নেন তারপরেও এই দুই লাইন কেউ উল্টাইতে পারবে না। তার মানে আপনি চোখ বুঝে আউটপুট দেখে আগে সিদ্ধান্ত নেবেন কি কোশ্চেন হতে পারে। আউটপুট দেখবেন ভিন্ন কোনটা, যেটা ভিন্ন সেখান থেকে প্রথম কোশ্চেনটা হতে পারে যে আউটপুট তখনই অন হবে যখন প্রত্যেকটা ইনপুটের মান 0 হবে। আরেকটা কি হতে পারে? আউটপুট তখনই 0 হবে যখন যে কোনো একটা ইনপুটের মান 0 হবে। এটা আপনি এবার ধরেন আমরা যদি তিনটা ইনপুটের ক্ষেত্রে আসি, তাও দেখেন এই দুই লাইন কখনো উল্টাইতে পারবে না। তাহলে তিনটা ইনপুট যদি নেই তাহলে দেখেন আমাদের ধরেন এ বি সি, তাহলে তিনটা ইনপুট নিলে 2 টু দি পাওয়ার 3 সমান 8 ভাবে সাজতে পারবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 ভাবে সাজতে পারবে। যদি 8 ভাবে সাজে তাহলে এটার উত্তর হবে এ বি সি। তাহলে দেখেন 8-এর অর্ধেক কত? 8-এর অর্ধেক 4। প্রথম লাইনে 4টা 0,
4টা 1, পরের লাইনে 4-এর অর্ধেক কত 2, পরের লাইনে 2টা 0, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, পরের লাইনে 2-এর অর্ধেক 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এবার দেখেন 0 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 0, দেখেন 0 0 0 0 0 0, দেখেন 1 1 1 1। এই দেখেন 3টা ইনপুটও যদি হয় তাহলে আউটপুট তখনই 1 হবে, যে কোনো একটা প্রত্যেকটা ইনপুটের মান অন হতে হবে। আবার আউটপুট তখনই 0 হবে যদি যে কোনো একটা ইনপুটের মান 0 হয়। দেখেন এটা আসলে আমাদের এই যে আমরা যে ফ্যান দেখতেছি, এই 0 আর 1 কিন্তু আসলে এটা ম্যাথের 0 আর 1 না, এটা কিন্তু ম্যাথের 0 আর 1 না, এটা হচ্ছে এই যে সুইচ অন আর অফ। আসলে এটা কিভাবে কাজ করে, এই যে সুইচ অর্থাৎ এই সত্যক সারণী, এটার আরেকটা নাম হচ্ছে সত্যক সারণী। তো এই সত্যক সারণী আসলে আমাদের কি কাজে লাগে, আসেন আমরা একটু বাস্তব অভিজ্ঞতা নিয়ে আসি যে আসলে লজিক গেট আমাদের বাস্তবে কিভাবে ইউজ হয়, আমরা বাস্তবে এটার সাহায্যে কিভাবে উপকারটা নেই। এজন্য আমরা একটু দেখে আসি এটার সাহায্যে আমরা বাস্তব কি কাজ করি। আপনারা কি দেখতে যাচ্ছেন বাস্তব কি কাজ করি? আসলে এটার সাহায্যে আমরা দেখেন এটার সাহায্যে যে সুইচ অন অফ করি, তো আমরা একটু দেখি। ধরেন এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। আমরা জানি বিদ্যুতের সার্কিট, ধরেন একটা সুইচ একটা সুইচ। এবার আমরা জানি বিদ্যুৎ যদি পজিটিভ সাইড থেকে এর ভিতর দিয়ে যায় 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 যদি এই নেগেটিভ সাইডে আসতে পারে, তাহলে এর ভিতরে আমরা যদি কোনো ভাল্ব সেট করি তাহলে সেটা জ্বলবে। আদারওয়াইজ এই পজিটিভ থেকে যদি নেগেটিভে না যেতে পারে তাহলে আসলে লাইটটা জ্বলবে না। এটা আমরা একটা সার্কিট আমরা আচ্ছা আমরা ঘরটাকে ই করে দিছি, অর্থাৎ আমাদের ইটা আবার আঁকতে হবে, অর্থাৎ এ বি, এটা হচ্ছে এ অ্যান্ড বি, 2টা 3টা 4টা, তাহলে 0 0 1 1 0 1 0 1, এটা 0 0 0 1। আমরা এবার দেখব এটার সাথে মিলায়ে আসলে 2টা ইনপুট মানে 2টা সুইচ, এটার সাথে মিলায়ে দেখব আসলে কিভাবে আমাদের এটা বাস্তব লাইভে কাজে লাগে। ধরেন এটাকে আমি চিন্তা করলাম এটা একটা সুইচ এ, অর্থাৎ ইনপুট এ একটা সুইচ এ আর একটা সুইচ বি। এবার আমি এখানে একটা লাইট ফিট করে দিলাম। এবার আমরা দেখব কারেন্টটা যদি এখান থেকে পাস হয়ে যদি এখানে চলে আসতে পারে তাহলে লাইটটা জ্বলবে, আদারওয়াইজ লাইটটা জ্বলবে না। আমি বলছিলাম জিরো, জিরো মানে হচ্ছে আমি বলছিলাম জিরো মানে হচ্ছে অফ। এবার অফ মানে কি বলেন তো? সুইচ ডিসকানেক্ট, মানে সুইচ কানেক্ট নাই, সুইচ ডিসকানেক্ট। তাহলে জিরো যেখানে দেখব সেখানে সুইচ কাটা মানে সুইচ অফ ডিসকানেক্ট, যেখানে অন দেখব সেখানে কানেক্ট, মানে এটা হচ্ছে অন আর অফ, অর্থাৎ কানেক্ট আর ডিসকানেক্ট। জিরো মানে ডিসকানেক্ট, অন মানে কানেক্ট। এতটুকু মনে রাখলেই যথেষ্ট হবে। এবার দেখেন আমরা এই সুইচ, এ একটা সুইচ বি একটা সুইচ। এবার দেখেন এর নিচে জিরো, এর নিচে জিরো, জিরো মানে সুইচ অফ মানে সুইচ কাটা ডিসকানেক্ট। বিও জিরো, দেখেন বিও অফ মানে বিও খোলা ডিসকানেক্ট। এবার কারেন্ট এখান থেকে এই পর্যন্ত আসবে, এরপরে কিন্তু আর এখানে যেতে পারবে না। তাহলে যেতে যদি না পারে এটাকে আমরা আউটপুট হিসেবে লাইটটাকে আমরা আউটপুট হিসাবে ধরবো, অর্থাৎ এবি। আপনি ধরেন সুইচ যখন দেন তখন লাইট জ্বলে, সুইচ যখন অফ করেন তখন হচ্ছে লাইটটা অফ হয়। এখানে এ আর বি হচ্ছে ইনপুট আর এ বি হচ্ছে অর্থাৎ এর ফসল হচ্ছে আউটপুট। যদি এটার সাথে তুলনা করি দেখেন এও খোলা বিও খোলা, মানে এও ডিসকানেক্ট বিও ডিসকানেক্ট। তাহলে এই পাশে কারেন্টটা আর এর পরে আর যেতে পারবে না। যদি যেতে না পারে তাহলে লাইটটা জ্বলবে না। আর লাইটটা না জ্বলা মানে কি? সেটাতে কারেন্ট যায় নাই, আর না যাওয়া মানে এটার উত্তর হবে জিরো, মানে কারেন্ট জ্বলে নাই। দেখেন এটার উত্তর হচ্ছে জিরো। তার মানে
সুইচ যদি দুইটাই খোলা থাকে তাহলে কারেন্ট জ্বলবে না, না জ্বললে সেই লাইটটা জ্বলবে না, এটা উত্তর হবে 0। এবার দেখেন এ ডিসকানেক্ট, এ ডিসকানেক্ট, এ এর নিচে ডিসকানেক্ট, বাট বি কিন্তু কানেক্ট। এবার দেখেন এ ডিসকানেক্ট, বি কানেক্ট। তো এবার করবে কি, এখান দিয়ে কারেন্টটা যাবে, এরপরে আর যেতে পারবে না। যদি না যেতে পারে তাহলে এখান দিয়ে লাইটটা যাবে না, আর মানে কারেন্ট যাবে না, না গেলেই লাইটটা তো তাও জ্বলবে না, না জ্বললে তার উত্তর কি 0। এ দেখেন আউটপুট 0। এবার দেখেন পরে আমরা শখ থেকে দেখলাম এ কানেক্ট বাট বি ডিসকানেক্ট, এ কানেক্ট বাট বি ডিসকানেক্ট। তাই যদি হয় তাহলে এটা কানেক্ট বাট বি ডিসকানেক্ট। এবার যদি হয় এ কানেক্ট বাট বি ডিসকানেক্ট, এবার আমরা যদি এই পাশে লাইটটা দেই, কারেন্ট দেই, তাহলে এই পর্যন্ত আসবে, এর পরে আর কিন্তু তারা যেতে পারবে না। যদি না যেতে পারে তাহলে লাইটটা জ্বলবে না, না জ্বলা মানে কি 0। তাহলে এবারও উত্তর হবে দেখেন 0। এবার আমি দেখলাম এও কানেক্ট, A1 B1, এও কানেক্ট বিও কানেক্ট। তাহলে এবার কি হবে, এও কানেক্ট বিও কানেক্ট। এবার দেখেন লাইট কারেন্টটা এই পাশে যাবে, এই পাশে যায় ঠিক আবার এখানে চলে আসবে। যদি চলে আসে তাহলে দেখেন লাইটটা জ্বলবে, অর্থাৎ আপনি লাইটটা জ্বালায় দেন। তাহলে লাইটটা যদি জ্বলে তাহলে আউটপুট কি, লাইট জ্বলা মানে কি, লাইট এখন জ্বলতেছে, এই জ্বলতেছে মানে কি আউটপুট হবে 1, অর্থাৎ কারেন্ট এখন পাইছে। এইবার দেখেন দুইটা ইনপুটই যদি 1 হয় তাহলে এটা হচ্ছে কারেন্টটা জ্বলবে। আসলে বাস্তবে আমরা এভাবে লজিক গেট আমরা ইউজ করি। তো আমরা একটা লাইন এখান থেকে লিখে নিব, বিসিএস এ এখান থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই যে সিরিজ, এই যে সংযোগ, অ্যান্ড গেটের যে সংযোগ, এই সংযোগটাকে বলা হয়, এই সংযোগটাকে বলা হয় শ্রেণী সংযোগ বা সিরিজ সংযোগ। এই জন্য একটা লাইন একটু লিখে নেন, অ্যান্ড গেট শ্রেণী সংযোগে সংযোগ দেওয়া হয়। প্লিজ একটু লিখে নেন, অ্যান্ড গেট শ্রেণী সংযোগে সংযোগ দেওয়া হয়। প্লিজ আপনারা যারা ক্লাস করতেছেন একটু ধৈর্য ধরে থাকেন, কারণ আমাদের নট গেট থেকে অনেক কোশ্চেন হয়, আর নট গেটটা আমরা অনেক সুন্দর করে বুঝবো। তো একটু ধৈর্য ধরে যদি ক্লাস করেন তাহলে আমার মনে হয় অনেক ভালো করতে পারবেন। আসলে এমনিতেই আমি টাইমটা অবশ্য একটু অড 10টায়, অবশ্য আপনারাও তো মানে ইসে ফ্রি থাকেন না। তো এই হচ্ছে আমার অ্যান্ড গেট। তার মানে এখানে আমরা ধরেই নিলাম যে সুইচ যখন ডিসকানেক্ট থাকবে তখন হচ্ছে 0 অর্থাৎ অফ, আর সুইচ যখন কানেক্ট থাকবে তখন হচ্ছে 1 অর্থাৎ হচ্ছে অন। তার মানে আমাদের এবার আমরা যদি এভাবে দেখি, অন যোগ অন যোগ অন যোগ অন, তার মানে এই সুইচটা 1, এই সুইচটা 1, এই সুইচটা 1, এই সুইচটা 1। তার মানে একটা বোর্ডে যদি 100টা সুইচ থাকে তাহলে উত্তর কিন্তু এটার উত্তর হবে 1, কারণ সবগুলো সুইচ যদি 1 থাকে তাহলে লাইটটা জ্বলবে। এই জন্য আমরা ধরে নিব যে অন মানে হচ্ছে সুইচ অন আর 0 মানে হচ্ছে সুইচ অফ। এবার আপনারা একটু জানাবেন প্লিজ, যারা যারা আমাদের সাথে ক্লাসে আছেন একটু জানাবেন অ্যান্ড গেটে আর কোনো প্রবলেম আছে কিনা, অ্যান্ড গেট থেকে আপনারা বুঝতে পারছেন কিনা। অ্যান্ড গেট যদি বুঝতে পারেন তাহলে আমরা চলে যাব অর গেটে। অ্যান্ড গেটটা বুঝতে পারছেন কিনা, ইয়েস অর নট। অ্যান্ড গেটটা বুঝতে পারছেন কিনা, অ্যান্ড গেটটা ক্লিয়ার কিনা প্লিজ, অ্যান্ড গেট বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, তাহলে আমি অর গেটে চলে যাব। আমি জানি যে আপনাদের হয়তো অনেক কষ্ট লাগতেছে, কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, এখান থেকে বিসিএস এ যখন কোশ্চেন আসবে তখন অনেক মজা পাবেন, এই কষ্টের ফল আপনি বুঝতে পারবেন। সাব্বির ভাই ইয়েস, ভেরি গুড। তাহলে আমরা চলে যাব অর গেটে, ক্লিয়ার।
আওলাদ হোসেন, থ্যাংক ইউ আওলাদ ভাই। আমরা বৃন্দা মিত্রা, তো বৃন্দা আপু, জি স্যার প্রবলেম নাই, থ্যাংক ইউ। আমরা চলে যাব অর গেটে। অর গেট, আসলে অর গেটের গাণিতিক প্রতীক, এটা এবার আপনাদের কাছে সোজা হয়ে যাবে। একটা একটু হলে অর গেটের গাণিতিক প্রতীক হচ্ছে যোগ, এটা মনে রাখবেন। অর গেটের গাণিতিক প্রতীক হচ্ছে যোগ, আর সার্কিট প্রতীক, সার্কিট প্রতীক হচ্ছে অর গেটের গাণিতিক প্রতীক যোগ, আর সার্কিট প্রতীক হচ্ছে একটা প এর মতো, এভাবে একটা প, একটা প, অর্থাৎ এখানে যদি এ হয়, এখানে যদি বি হয়, তাহলে সার্কিট প্রতীক, অর গেটের গাণিতিক প্রতীক হচ্ছে যোগ, আর সার্কিট প্রতীক হবে এভাবে একটা প এর মতো, অর্থাৎ একটা কুলার মতো। তো এটা হচ্ছে ইসে কোলার মতো। তো এইখানে দেখেন, আপনাকে আমি বলছিলাম আউটপুট দেখবেন, যে আউটপুট দেখবেন কিভাবে নির্ধারণ করবে এই গাণিতিক প্রতীক। তার মানে এ এখানে হবে এ যোগ বি, কিন্তু আপনি পড়তে পারবেন না এ যোগ বি, এই যোগ দেখে আপনাকে বুঝতে হবে এটা অর গেটের গাণিতিক প্রতীক, অর্থাৎ এখানে উত্তর হবে এ অর বি। এবার ইনপুট যদি হয় তিনটা, আরেকটা, তাহলে এ অর বি অর সি। ইনপুট যদি হয় আরেকটা, চারটা, এ অর বি অর সি অর ডি। তাহলে আমরা এখানেও বলতে পারি, দেখেন ইনপুট একাধিক বাট, ইনপুট একাধিক বাট আউটপুট একটি। তার মানে আমাদের অ্যান্ড গেট আর অর গেটের এই লাইনটা সেম, ইনপুট একাধিক বাট আউটপুট একটি, ইনপুট একাধিক বাট আউটপুট একটি। তো এই হচ্ছে আমাদের এখানে মনে রাখতে হবে, পরীক্ষায় আসে অর গেটের গাণিতিক প্রতীক কি, যোগ, অর গেটের সার্কিট প্রতীক এইটা। আপনাদের কোশ্চেন এভাবে দিতে পারে, অর্থাৎ এভাবে একে এখানে যদি বলে এখানে এক্স আর ওয়াই, তাহলে এখানে হবে এক্স অর ওয়াই। আমরা এবার চলে আসবো হচ্ছে অর অপারেশন। অর অপারেশন আপনারা ভালো করেই বুঝবেন। দেখেন অর অপারেশনে একটা দুইটা, আমরা যদি এভাবে নেই, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, আপনারা জানেন যে এখানে হবে তাহলে এ যোগ বি, আর দুইটা ভেরিয়েবল হলে এরা সাজতে পারবে চারভাবে, 1 2 3 চারভাবে সাজতে পারবে। তার মানে প্রথম লাইনে দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এবার দেখেন আমরা যদি বলি 0 যোগ 0 সমান 0, 0 যোগ 1 সমান 1, অন যোগ 0 সমান 1, আসলে অন যোগ 1। এবার দেখেন এটা কিন্তু অন ম্যাথের অন না, বা এগুলো আমি আবার বলছি, এই লাইটটাও দেওয়া, ধরেন একটা বোর্ডে দুইটা সুইচ আছে, একটা সুইচ একটা সুইচ, আপনি এই সুইচটাও অন করছেন, তাহলে এই সুইচটার অপোজিটে যে লাইটটা থাকবে সেও জ্বলবে, এই সুইচটার অপোজিটে একটা ফ্যান থাকবে সেও জ্বলবে। আর জ্বলা মানে কি, জ্বলা মানে হচ্ছে 1। তার মানে এই 1 আর 1 যোগ করলে 2 হবে না, এটা জ্বলবে, লাইটটা জ্বলবে, তার মানে এটাও হবে 1। দেন আপনি যদি ধরেন একটা বোর্ডে 4টা সুইচ আছে, এরকম 4টা সুইচ, এটাও অন করলেন, এর অপোজিটে লাইটটা জ্বলবে, তার মানে এটা 1, এর অপোজিটেও লাইটটা জ্বলবে, জ্বলা মানে এর অপোজিটে, অর্থাৎ জ্বলা মানেই হচ্ছে 1। তার মানে এটাও জ্বলা এটাও জ্বলা, তার মানে উত্তর হবে লাইট জ্বলতেছে। তো এইবার আমাকে দেখেন এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে, এইবার আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই আউটপুট চারটা দেখে, আউটপুট চারটা দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এখানের কোশ্চেন কি হবে। দেখেন এই যে একটা আউটপুট চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই একটা ভিন্ন, এই তিনটা ভিন্ন, তাহলে প্রথম কোশ্চেনটা হবে এখান থেকে, আর সেকেন্ড কোশ্চেনটা হবে এখান থেকে। আসেন এবার আমরা মনে হয় নিজেরাই বলতে পারবো আসলে সেকেন্ড কোশ্চেনটা, প্রথম কোশ্চেন এবং সেকেন্ড কোশ্চেনটা কি হবে। তো সেটা হচ্ছে যে আপনারা
এক নাম্বার কোশ্চেনটা হবে, দেখেন অর গেটে আউটপুট তখনই 0 হবে যখন প্রত্যেকটা ইনপুটের মান 0 হবে। তাহলে আমি বলতে পারি অর গেটে আউটপুট তখনই 0 হবে। দেখেন অর গেটে আউটপুট তখনই 0 হবে যখন প্রত্যেকটা ইনপুটের মান, যখন প্রত্যেকটি ইনপুট এর মান 0 হবে। আবার তাহলে 2 নাম্বার কোশ্চেন, এখানে আপনি উল্টাও বলতে পারবেন, যখন অর গেটে প্রত্যেকটা ইনপুটের মান 0 হবে তখন আউটপুট 0 হবে। 2 নাম্বারটা বলতে পারবেন অর গেটে আউটপুট তখনই অন হবে। দেখেন তিনটাই যখন অন হয়েছে তখন ইনপুটে একটা মিল রেখে গেছে। দেখেন এই দুইটার ভিতরে একটা 1, এই দুইটার ভিতরে একটা 1, এই দুইটার ভিতরে একটা 1। তার মানে অর গেটে আউটপুট তখনই অন হবে, অর গেটে আউটপুট তখনই অন হবে যখন যে কোনো একটা ইনপুটের মান অন হবে। তাহলে এখানে আমরা বলতে পারি অর গেটে আউটপুট তখনই অন হবে যখন যে কোনো একটি ইনপুট এর মান অন হবে। তবে অর গেটে আউটপুট তখনই অন হবে যখন যে কোনো একটা ইনপুটের মান অন হবে। আপনি এটাকে ঘুরায়ও বলতে পারবেন, যে অর গেটে যে কোনো একটা ইনপুটের মান যদি 1 হয় তাহলে আউটপুট অন হবে। অর গেটে যে কোনো একটা ইনপুটের মান যদি 1 হয় তাহলে আউটপুট অন হবে। তো এই হচ্ছে অর গেট। আসলে অর গেটের সার্কিটটা তো আমি দেখাচ্ছি না, আপনারা যদি বলেন আমি দেখাবো, কিন্তু সার্কিট পরীক্ষায় আসে না, এই জন্য আমি শুধু সময় নষ্ট করতেছি না। অর গেটের থেকে আপনারা একটা লাইন লিখে রাখেন যে অর গেট আসলে সমান্তরাল শ্রেণীতে যুক্ত করা হয়, অর গেট সমান্তরাল শ্রেণীতে যুক্ত করা হয়। এই জন্য নিচে একটা লাইন লিখে রাখেন। আমি সার্কিটটা দেখাইতাম, আপনারা যদি চান আমি দেখাইতে পারি, বাট এটা পরীক্ষায় আসে না। আমি নট গেটটা আলোচনা করব, এই জন্য আর সার্কিটটা দেখাইলাম না। তো নট গেট থেকে বিসিএস এ কোশ্চেন আসে, এই জন্য আমি নট গেটটা আলোচনা করব। তো অর গেটের নিচে একটা লাইন লিখে রাখেন, অর গেট সমান্তরাল বা প্যারালাল শ্রেণীতে সংযোগ করা হয়। অর গেট সমান্তরাল বা প্যারালাল শ্রেণী, মানে প্যারালাল শ্রেণীতে যুক্ত, মানে প্যারালাল ভাবে যুক্ত করা হয়। অর গেটের সংযোগ সমান্তরাল বা প্যারালাল ভাবে দেওয়া হয়। অর গেটের সংযোগ সমান্তরাল বা প্যারালাল ভাবে যুক্ত করা হয়। আসলে যারা আমাদের সাথে ক্লাস করতেছেন আপনাদের কি ধৈর্য আছে? আমরা কি নট গেটটা শুরু করব? নট গেট থেকে কিন্তু বিসিএস এ কোশ্চেন আসে, আর নট গেটটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন যারা আমাদের সাথে ক্লাস করতেছেন একটু প্লিজ বলবেন নট গেটটা কি আমরা শুরু করব? আমাদের ধৈর্য আছে? আপনারা যদি বলেন তাহলে আমি শুরু করব। নট গেটটা কি শুরু করব? প্লিজ আপনারা একটু আমাকে বলবেন। নট গেট থেকেই কিন্তু কোশ্চেন আসে, তো আপনাদের যদি ধৈর্য হয়, হয়তো নট গেট পড়তে আমাদের 10-15 মিনিট লাগবে। তো আপনাদের যদি ধৈর্য থাকে, সাব্বির ভাই ইয়েস স্যার, ভেরি গুড। এই তো আসলে একটু ধৈর্য থাকতে হবে। আপনারা ক্যাডার হবেন আর ধৈর্য থাকবে না, সেটা কিন্তু হবে না। ক্যাডার একটা, আপনারা এমন জায়গা যাবেন, সেখানে যাবেন আর ধৈর্য থাকবে না, সেটা কিন্তু হবে না। এই জন্য আমি দেখতে যাচ্ছিলাম আপনাদের ধৈর্য কতটা। যাই হোক, নট গেট, তো নট গেট এর গাণিতিক প্রতীক, নট গেটের গাণিতিক প্রতীক হচ্ছে বিপরীত। আপনারা হতাশ হবেন না, আমি বিপরীত কথার অর্থ বুঝাই দিব। নট গেটের গাণিতিক প্রতীক বিপরীত, মনে রাখবেন বিপরীত। আর সার্কিট প্রতীক,
নট গেটের গাণিতিক প্রতীক বিপরীত, আর সার্কিট প্রতীক হচ্ছে জাস্ট লাইক দ্যাট, এভাবে দেখেন, এভাবে। এটা দেখে আমরা কি বুঝতেছি? এটার ইনপুট একটা, আউটপুটও একটা। অর্থাৎ এখানে যদি থাকে এ, তাহলে এখানে হবে এ বার, সরি, এখানে যদি থাকে এ তাহলে এখানে হবে এ বার। এখন আমি বুঝাই দিব, আপনারা হতাশ হন না। এখানে যদি থাকতো বি তাহলে এখানে থাকতো বি বার, এখানে সি, এখানে সি বার। তার মানে নর্মাল ইনপুটে যা থাকবে আউটপুটে তার বার হয়ে যাবে। ইনপুটে যা থাকবে আউটপুটে তার বার হয়ে যাবে। তাহলে এটাকে আপনি পড়তে পারবেন, এটাকে পড়তে পারবেন, এটাকে পড়তে পারবেন এ বার, এটাকে পড়তে পারবেন এ ডট, এটাকে পড়তে পারবেন এ নট, এটাকে পড়তে পারবেন এ প্রাইম, এটাকে পড়তে পারবেন এ পূরক। খুশি? আপনি এটাকে যে নামে ডাকবেন, এ বার বলতে পারবেন, এ ডট বলতে, সরি ডটটা, হ্যাঁ ডটটা না বলাই ভালো, সরি, এ নট, তো ডটটা না বলাই ভালো। আপনি এটাকে বলতে পারবেন এ বার, এটাকে বলতে পারবেন এ নট, এ নট, এটাকে বলতে পারবেন এ প্রাইম, এটাতে বলতে পারবেন এ পূরক। একে যে নামে ডাকবেন এ সে নামে ডাক শুনবে। তাহলে এইখান থেকে দেখেন, আগে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি এখানে ইনপুট একটা বাট আউটপুটও একটা। আগের গেটগুলোতে আমরা কিন্তু দেখছিলাম ইনপুট একাধিক বাট আউটপুট একটি। এই গেটে দেখেন ইনপুট একটি বাট আউটপুট ও একটি, ইনপুট একটি বাট আউটপুটও একটি। তাহলে কোশ্চেনটা কিন্তু এই গেট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়। এখান থেকে বলতে পারে কোন গেটে একটি মাত্র ইনপুট থাকে। তাহলে কোন গেটে একটি মাত্র ইনপুট থাকে? নট গেটে। আর এমন বলতে পারে কোন গেটে একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট থাকে? কোন গেটে? নট গেটে। তাহলে আপনারা ভালো করে মনে রাখবেন, নট গেটে সব গেটের আউটপুটই, আওয়াজ ভাই, সব গেটের আউটপুটই একটাই হবে, কিন্তু নট গেটের ক্ষেত্রে একটু আলাদা। আউটপুট তো একটাই বাট ইনপুট একটা। এই জন্য বিসিএস এ এইখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসে যে কোন গেটে একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট থাকে, কোন গেটে? নট গেটে। কোন গেটের একটি মাত্র ইনপুট থাকে সেটা নট গেটে। এবার আসেন ভাই, এবার যদি আপনারা কেউ অন্য মানসিকতায় থাকেন অথবা অন্যদিকে খেয়াল রাখেন তাহলে কিন্তু হবে না। এবার একটু জাস্ট আমার দিকে মনটা রাখতে হবে, তাহলে আপনারা ভালো বুঝবেন। এই বিপরীত, বিপরীত কথাটার অর্থ হচ্ছে কি, যে আপনি চিন্তা করেন যে আপনার বাসায় একটা পিচ্চি আছে। এখন পিচ্চিকে তার মা বলল যে বাবা আজকে আমার শরীর খারাপ, তুমি বাসার বাইরে যাও না। ওই পিচ্চি দেখবেন তত সময় পর্যন্ত দরজার দিকে তাকায় থাকবে যত সময় পর্যন্ত দরজা খোলা না হয়। তার মানে দরজা খোলা হবে, পিচ্চি দৌড়। তার মানে তার মা বাবা যা বলল পিচ্চি তার বিপরীতে কাজ করলো। এখন ধরেন তার মা বাবার অনেক শখের একটা জিনিস সামনের পর রাখা আছে, বলছে বাবা তুমি এটা ধরো না, দেখবেন ওই দিনই সে সেটা ভাঙবে। তার মানে হচ্ছে তার মা বাবা যা বলতেছে সে তার বিপরীতে কাজ করতেছে। অর্থাৎ এখানে যে বিপরীত কথার অর্থ হচ্ছে, আমরা এখানে জানি যে লজিক গেটে 0 আর 1 ছাড়া কিছুই নাই, আছে দুইটা জিনিস মাত্র, 0 আর 1, এটা আমরা শিওর। তাহলে এখানে আসলে কথার অর্থ বোঝাচ্ছে এর ভিতরে যদি 0 থাকে তাহলে এ বারের ভিতরে থাকবে 1। মানে এ যদি বলে যে না আজকে বাসার বাইরে যায়ও না, এ বলবে যে না আমি যাব। এটা হচ্ছে মা বলতেছে 0, না ওই পিচ্চি বলতেছে 1। এবার মা বলতেছে যে না বাবা ওই জিনিসটা ভাঙবো না, ওই পিচ্চি বলতেছে না এটা আমি ভাঙবো। তার মানে নরমালের ভিতরে যা থাকবে বারের ভিতরে তার উল্টাটা থাকবে। নরমালের ভিতরে যা থাকবে বারের ভিতরে তার
উল্টাটা থাকবে। অর্থাৎ এখানে যদি এ বির ভিতরে 0 থাকে তাহলে এ বি বারে অন হবে। যদি এ যোগ বি এর ভিতরে যদি 1 থাকে তাহলে এ যোগ বি বারে এটাতে 0 থাকবে। তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে এই মা বাবা যা বলবে, অর্থাৎ মা বাবা নর্মালের ভিতরে যা থাকবে বারের ভিতরে তার উল্টাটা থাকবে। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অ্যান্ড ও অর গেটে 0 থাকলে নট, আমরা এটা একটু একটা লাইনে লিখি, এটা আমরা পরে আবার একটু সামনে আঁকবো। আমরা একটু মুছে দিচ্ছি একটা কারণে, আমরা এটা আরেকটু পরে আবার সামনে যে আঁকবো। তো এখানে দেখেন অ্যান্ড ও অর গেটে 0 থাকলে নট গেটে হবে 1। আমি নট গেটটা আবার একটু আঁকতেছি। অর্থাৎ এখানে যদি থাকে এ, এখানে থাকবে এ বার, এর ভিতরে 0 হলে এ বারের ভিতরে 1। এখানে যদি বি থাকতো নিচে, বি এর ভিতরে যদি 1 থাকতো তাহলে বি বারে হয়তো 0। মানে নর্মালের ভিতরে যা থাকবে নর্মাল ইসের থেকে তার উল্টাটা থাকবে। অ্যান্ড ও অর গেটে যদি অন থাকে তাহলে নট গেটে হবে 0। আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই এ ইনপুট যেটা, এই এবিগুলো হচ্ছে এটা মা বাবার ভূমিকা পালন করে। এখানে এ হচ্ছে মা বাবার ভূমিকা পালন করে, আর এখানে নট গেটটা হচ্ছে অর্থাৎ এ বার, এটা হচ্ছে ওই পিচ্চির ভূমিকা পালন করে। এটা হচ্ছে ওই পিচ্চির ভূমিকা পালন করে, পিচ্চি। তাহলে এর ভিতরে যদি 0 থাকে তাহলে এ বারের ভিতরে থাকবে 1। এখানে এর ভিতরে যদি 1 থাকে তাহলে এ বারের ভিতরে থাকবে 0। অর্থাৎ তার মা বাবা বলতেছে না এটা 0, তার বাবা মা পিচ্চি বলতেছে না এটা 1। অর্থাৎ আপনারা একটু খেয়াল রাখবেন যে যদি এখান থেকে অ্যান্ড আর অর গেট, আসলে এই ইনপুটটাকে, নট গেটের ইনপুটটাকে প্রকাশ করা হয় অ্যান্ড আর অর গেট দ্বারা। এই জন্য সরাসরি কখনো কোশ্চেন আসে অ্যান্ড আর অর গেটে যদি 0 থাকে তাহলে নট গেটে কি হবে 1, অ্যান্ড আর অর গেটে যদি 1 থাকে তাহলে নট গেটে কি হবে 0। তার মানে আপনাকে মনে রাখতে হবে এ বি এটা হচ্ছে অ্যান্ড আর অর গেট। তাহলে এ বির ভিতরে যদি 0 থাকে তাহলে এ বি বারে থাকবে 1। এ যোগ বি এটা নর্মালের ভিতরে যদি 1 থাকে এ যোগ বি এর ভিতরে থাকবে 0। অর্থাৎ এবার আমরা এতটুকু আমরা মোটামুটি শিওর যে এইবার আমরা দেখব যে আসলে নট গেট থেকে কোশ্চেনটা কি আসে, বিসিএস পরীক্ষায় প্রশ্ন কি আসে, আর আমরা কিভাবে আনসার করব। এতটুকু আমরা ইনশাল্লাহ হয়তো বুঝতে পারছি। তো আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে নট গেটের কিছু কোশ্চেন আসে বিসিএস পরীক্ষায়, আমরা দেখব আসলে কি কোশ্চেন আসে। আমরা এখন দেখব, ধরেন আমি বললাম যে এ যোগ এ বার ইকুয়াল টু হোয়াট। আমাকে বিসিএস এ কোশ্চেন করলো এ যোগ এ বার ইকুয়াল টু হোয়াট। স্যার দেখেন দেখেন আসলে ব্যাপারটা হচ্ছে কি যে এ যোগ এ বার ইকুয়াল টু হচ্ছে হট, আমরা এটার আনসার জানি না। আপনি বলেন এটা আপনার উত্তর জানি না। আচ্ছা, উত্তর না জানলেও আমরা একটা জিনিস কিন্তু শিওর। কোন জিনিস শিওর? এর ভিতরে কে কে থাকতে পারবে। আপনারা বলেন তো এর ভিতরে কে কে থাকতে পারবে, এটা একটু বলেন। এর ভিতরে কে কে থাকতে পারবে, এর ভিতরে কে কে থাকতে পারবে প্লিজ। আপনারা, আমি আগেই বলছিলাম যে আজকে আমরা কি পড়তেছি, আর এর ভিতরে কে কে থাকতে পারবে। আমাদের সাথে যুক্ত হয়েছে অত্যন্ত বিজ্ঞান এবং আইসিটির জনপ্রিয় শিক্ষক আব্দুল মালিক ভাই। থ্যাংক ইউ ভাই। মালিক ভাই আমার বস, সে অনেক ভালো পড়ায়। তো যাই হোক, থ্যাংক ইউ মালিক ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আওয়াল ভাই বলছে যে এর ভিতরে থাকতে পারবে 0 আর 1। ওকে, আমরা যদি এটা শিওর হই
এর ভিতরে থাকতে পারবে 0 আর 1, অর্থাৎ আমাদের শুদ্ধি পরীক্ষার মতো, অর্থাৎ আমরা একটা সমীকরণের অঙ্ক করতাম শুদ্ধি পরীক্ষার মতো। আমরা জানি না কি হবে, বাট আমরা তো ধরতে পারি এর ভিতরে 0 আছে। আচ্ছা, এর ভিতরে 0 আর 1, এর বাইরে তো আর থাকতে পারবে না। তাহলে আমরা ধরি এর ভিতরে যদি 0 থাকে তাহলে এ বারে থাকবে 1। এবার বলেন 0 যোগ 1 সমান 1। এবার এর ভিতরে যদি 1 থাকে তাহলে এর ভিতরে যদি 1 থাকে এ বারের ভিতরে থাকবে 0, তাহলে 1 যোগ 0 সমান উত্তর হবে 1। আপনারা মনে রাখবেন 0 ধরলে যদি উত্তর হয় 1 অথবা 1 ধরলেও যদি উত্তর হয় 1, তাহলে ফাইনালি উত্তর হবে 1। এখানে 3টা রুলস আছে। এই 3টা রুলস যদি আপনারা শিখেন, এইখান থেকে 1000টা কোশ্চেন করলেও আপনারা উত্তর করতে পারবেন। এই জন্য প্লিজ এই 3টা রুলস আপনারা একটু ভালো করে শিখেন। অর্থাৎ এবার একটু আপনারা নিচে লিখে নেন 3টা রুলস, তার ভিতর এই একটা রুলস লিখেন। 0 ধরলেও 1, 1 ধরলেও 1, অর্থাৎ এভাবে লিখবেন, লেখেন 0 ধরলেও 1, 1 ধরলেও 1, 0 ধরলেও 1, 1 ধরলেও 1, 0 ধরলেও 1, 1 ধরলেও 1, অর্থাৎ দুইটা উত্তরই যদি 1 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 1। প্লিজ লিখে ফেলেন 0 ধরলেও 1, 1 ধরলেও 1, অর্থাৎ দুইটা উত্তরই যদি 1 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 1। এটা 1 নম্বর রুলস। 0 ধরলেও 1, 1 ধরলেও 1, অর্থাৎ দুইটা উত্তরই যদি 1 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 1। এটা 1 নম্বর রুলস। তার মানে আপনি 0 ধরছেন তাও উত্তর 1, আবার 1 ধরছেন তাও উত্তর 1, দুইটা উত্তরই যদি 1 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 1। আমাদের সাথে আরো দুইটা রুলস আমি বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাব ইন্সপেক্টর ভাই, অর্থাৎ রাশেদ, আমার খুব ক্লোজ ছোট ভাই। সে সাব ইন্সপেক্টর হিসাবে আছে, সে হচ্ছে দিনাজপুরে আছে এবং অত্যন্ত খুশি হবেন যে সে 38তম BCS এ কৃষি ক্যাডারে মানে সুপারিশ প্রাপ্ত। আমি অনেক ধন্য ভাই, আপনি আমার ক্লাস করতেছেন। থ্যাংক ইউ ভাই রাশেদ ভাই আমাদের সাথে থাকার জন্য। আপনার দাওয়াত থাকলো আমার বাসায়, আপনি চলে আসবেন। আর আমি ইনশাল্লাহ দিনাজপুর গেলে আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে, দোয়া করবেন রাশেদ ভাই। তো আমরা 2 নম্বর রুলসে চলে যাব। 2 নম্বর রুলস হচ্ছে আপনারাই বলবেন এ ডট এবার। আমাকে যদি বলে এ ডট এবার, আমি আপনাদের করতে দিব, কিন্তু আমি আগে 3টা রুলস শিখাচ্ছি, এর পরে আমি আপনাদেরকে করতে দিব। আগে 3টা রুলস আমি শিখাইনি। 1 নম্বর রুলসটা হচ্ছে 0 ধরলেও 1, 1 ধরলেও 1, দুইটা উত্তরই যদি 1 দেখেন তাহলে উত্তর বলে দিবেন চোখ বুঝে 1। সেকেন্ডটা, এইটা আমরা জানি না যে উত্তর কি হবে, বাট একটা জিনিস আমরা শিওর, এর ভিতরে থাকতে পারবে 0 আর 1। তাহলে আপনি ধরেন এর ভিতরে 0, অর্থাৎ শুদ্ধি পরীক্ষা করেন। এর ভিতরে যদি 0 থাকে এ বারের ভিতরে কে থাকবে 1, তাহলে বলেন 0 গুণ 1 সমান 0। এর ভিতরে যদি 1 থাকে এ বারের ভিতরে থাকবে 0, তাহলে 1 গুণ 0 সমান 0। তাহলে দুইটা উত্তরই যদি 0 হয়, অর্থাৎ 0 ধরলেও 0, 1 ধরলেও 0, দুইটা উত্তরই যদি 0 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 0। রুলস নাম্বার 2 একটু লিখে ফেলেন প্লিজ। রুলস নাম্বার 2 লিখেন। রুলস নাম্বার 2, 0 ধরলেও 0, 1 ধরলেও 0। প্লিজ লিখবেন 0 ধরলেও 0, 1 ধরলেও 0, অর্থাৎ দুইটা উত্তরই যদি 0 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 0। 0 ধরলেও 0, 1 ধরলেও 0, অর্থাৎ দুইটা উত্তরই যদি 0 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 0। 0 ধরলেও 0, 1 ধরলেও 0, দুইটা উত্তরই যদি 0 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 0।
রুলস নাম্বার 3, শেষ রুলস। এইটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে এইখান থেকে যত টাইপের কোশ্চেন আসে আপনি চোখ বুঝে আনসার করতে পারবেন। নাম্বার 3, এবার ধরেন যে এ যোগ এ ইকুয়াল টু হোয়াট? এ যোগ এ সমান হোয়াট? দেখেন আমরা উত্তর জানি না যে এ যোগ এ সমান কত হবে। আমি ধরলাম এর ভিতরে 0 আছে। আচ্ছা, এর ভিতরে যদি 0 থাকে এর ভিতরেও 0 থাকবে, কারণ এখানে কিন্তু বার নাই। খেয়াল করেন, প্রশ্নকন্ত্রী এইভাবেও দিতে পারে। তাহলে 0 যোগ 0 সমান 0। আবার এর ভিতরে যদি 1 হয় তাহলে 1 যোগ 1 সমান, দেখেন এই লাইটটাও জ্বলতেছে, এই লাইটটাও জ্বলতেছে, ফাইনালি লাইটটা জ্বলবে। তার মানে 1 যোগ 1 সমান 1, মানে লাইটটা জ্বলতেছে। আপনি দেখবেন যে একটা উত্তর যদি 0 হয়, অর্থাৎ 0 ধরলে 0, 1 ধরলে 1, একটা উত্তর যদি 0 ধরলে 0, 1 ধরলে 1, একটা উত্তর যদি 0 আর একটা উত্তর যদি 1 হয় তাহলে ফাইনালি উত্তর হবে বর্ণ। একটা উত্তর যদি 0, একটা উত্তর যদি 1 হয় তাহলে ফাইনালি উত্তর হবে বর্ণ। বর্ণ মানে কি? যেটা দিয়ে অঙ্কটা করা আছে। কি দিয়ে অঙ্ক করা আছে? এ দিয়ে, অর্থাৎ উত্তর হবে এ। তাহলে উত্তর হইল এ। যদি এখানে এমন থাকতো, ধরেন বি ডট বি সমান সমান হট, তাহলে আমরা ধরতাম বির ভিতরে 0, তাহলে বির ভিতরে 0 হলে 0 ডট 0 সমান 0। আবার বির ভিতরে 1, তাহলে 1 ডট 1 সমান 1। তাহলে একটা উত্তর যদি 0, একটা উত্তর যদি 1 হয় তাহলে ফাইনালি উত্তর হবে বর্ণ। বর্ণ মানে কি আছে এখানে? বি, অর্থাৎ যেটা দিয়ে অঙ্কটা করা থাকবে উত্তর হবে সেটা। এই হচ্ছে রুলস নাম্বার 3। লিখবেন 3 নাম্বার রুলস লিখবেন। 3 নাম্বার রুলসটা লিখেন যে 0 ধরলে 0 আর 1 ধরলে 1। লেখেন 0 ধরলে 0 আর 1 ধরলে 1। 0 ধরলে 0 আর 1 ধরলে 1, অর্থাৎ উত্তর যদি ভিন্ন হয়, মানে একটা 0 একটা 1 অথবা একটা 1 একটা 0 হয়, 0 ধরলে 0, 1 ধরলে 1, অর্থাৎ উত্তর যদি ভিন্ন হয় তাহলে ফাইনালি উত্তর হবে বর্ণ। 0 ধরলে 0, 1 ধরলে 1, অর্থাৎ উত্তর যদি ভিন্ন হয়, উত্তর যদি ভিন্ন হয় তাহলে ফাইনালি উত্তর হবে বর্ণ। তাহলে আমাদের রুলস এখানে 3টা। 0 ধরলে 0, 1 ধরলে 1, ফাইনালি উত্তর যদি একটা 0 একটা 1 হয়, অর্থাৎ উত্তর যদি ভিন্ন হয় তাহলে ফাইনালি উত্তর হবে বর্ণ। তার মানে আপনারা 3টা দিকে খেয়াল রাখতে হবে। একটা দিক হচ্ছে দুইটা উত্তরে যদি 1 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 1, দুইটাই যদি 0 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 0, একটা 0 একটা 1, ফাইনালি উত্তর বর্ণ। প্লিজ একটু কমেন্টস করবেন এই 3টা রুলস আপনারা বুঝতে পারছেন কিনা। প্লিজ এই 3টা রুলস আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন। এই 3টা রুলস বুঝতে পারছেন কিনা? তাহলে এবার আমি আপনাদেরকে করতে দিব। দেখবেন আপনারা এখন পানির মতো বুঝতেছেন সবগুলো। একটু আমাকে ক্লিয়ার করবেন এই 3টা রুলস বুঝতে পারছেন কিনা। প্লিজ 3টা রুলস বুঝতে পারছেন কিনা? এই 3টা বুঝতে পারলে লজিক গেট মোটামুটি আপনার ধরেন 90% ক্লিয়ার। প্লিজ ইয়েস অর নো, এই 3টা রুলস বুঝতে পারছেন কিনা? যদি কারো সমস্যা থাকে আমাকে বলেন, আর না হলে আমি আবার আলোচনা করব। আপনাদের করতে দিব, আমি বুঝবো যে আপনারা আসলে কি বুঝছেন। তো আপনারা এবার আমাকে একটু বলবেন যে আমরা এবার কোশ্চেন করব, অর্থাৎ আমি বলবো 0 যোগ a ইকুয়াল টু হোয়াট? আপনারা উত্তর দিবেন। এটার উত্তর কি হবে? 0 যোগ a সমান হোয়াট?
আমাদের রাশেদ ভাই আমাকে বলছে সে ক্যাডার হয়েছে ঠিকই, কিন্তু এর আগে লজিক গেট কেউ এত সুন্দর করে বোঝায় নাই। থ্যাংক ইউ রাশেদ ভাই এমন কমেন্টস করার জন্য। অনেক মিস করতেছি আপনাকে। ইনশাল্লাহ ঢাকা আসলে দেখা হবে, অথবা দিনাজপুর গেলে আমি অবশ্যই দেখা করব। থ্যাংক ইউ ভাই, আমি অনেক খুশি হয়েছি। যাই হোক, সাব্বির সবাই বলতেছে এ হবে, সবাই বলতেছে এ হবে, বর্ণ হবে। আসলে আমি একটু দেখে আসি কি হবে। তো এর ভিতরে যদি জিরো ধরি তাহলে জিরো যোগ জিরো তো আছেই, এটা তো কোনো চেঞ্জ নাই, এটা কনস্ট্যান্ট। জিরো যোগ জিরো সমান জিরো। এর ভিতরে যদি ওয়ান ধরি তাহলে জিরো তো আছেই, যোগ ওয়ান, তার মানে জিরো যোগ ওয়ান সমান ওয়ান। তার মানে একটা জিরো একটা ওয়ান, ফাইনালি উত্তর বর্ণ। বর্ণ মানে এ। থ্যাংক ইউ সবাইকে, সবাই আসলে ভালো বুঝতে পারছেন। থ্যাংক ইউ সবাইকে বুঝতে পারার জন্য। নাম্বার 2, 2 নম্বরে বলবেন অন যোগ এ ইকুয়াল টু হোয়াট? নাম্বার 2 অ্যান্সার, অন যোগ এ ইকুয়াল টু হোয়াট? সাগর ভাই, এম এ রুবেল ভাই, থ্যাংক ইউ সবাইকে। বৃন্দা আপু, থ্যাংক ইউ। এবার বলবেন অন যোগ এ সমান হট? নাম্বার 2, অন যোগ এ ইকুয়াল টু হট? আওয়াল ভাই, আওলাদ ভাই 1, নূর ইসলাম ভাই 1, থ্যাংক ইউ। বিভাস বিশ্বাস ভাই 1। আচ্ছা, দেখা যাক, সবাই যেহেতু 1 বলতেছে তো আমরা একটু দেখে আসি আসলে উত্তরটা কি হবে। এর ভিতরে আপনি জিরো ধরেন, অন তো আছেই, এর ভিতরে জিরো ধরেন, অন যোগ জিরো সমান 1। এর ভিতরে আপনি 1 ধরেন, অন তো আছেই, এর ভিতরে 1, অন যোগ 1 সমান 1। দুইটা উত্তরই যদি 1 হয়, ফাইনালি উত্তর হবে 1। থ্যাংক ইউ সবাইকে। সবাই আসলে ভালো করে বুঝতে পারছে যে এখান থেকে কোনো কোশ্চেন আসলে আর ইনশাল্লাহ মিস হবে না। এবার বলবেন এ যোগ এ ইকুয়াল টু হোয়াট? যদিও এইটা আমরা আগে করে আসছি, এই জন্য এটা আমি বলে দিচ্ছি, আপনাদের এটা বলা লাগবে না। এর ভিতরে জিরো হলে জিরো যোগ জিরো সমান জিরো, এর ভিতরে 1 হলে 1 যোগ 1 সমান 1, অর্থাৎ একটা জিরো একটা 1, তার মানে বর্ণ, তার মানে এটা উত্তর হবে এ। এইটা আমি বলে দিচ্ছি। অর্থাৎ এর পরে হচ্ছে এ যোগ এ বার ইকুয়াল টু, এটাও আমি বলে দিচ্ছি কারণ এটা আমি আগেই আপনাদেরকে বুঝাই দিছি। এর ভিতরে জিরো থাকলে এ বারের ভিতরে 1, তার মানে 1। এর ভিতরে 1 থাকলে এ বারের ভিতরে 0, মানে হচ্ছে 1। দুইটা উত্তরই যদি 1 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 1। আপনারা বলবেন 5 নাম্বারটা, কারণ এই দুইটা আমি আগেই বলে দিছিলাম। 5 নাম্বারটা বলবেন যে 0.a ইকুয়াল টু হোয়াট? 5 নাম্বারটার আনসার করবেন 0.5 নাম্বারটার আনসার করবেন 0.a ইকুয়াল টু হোয়াট? 5 নাম্বারটা। 5 নাম্বারের আনসারটা বলবেন 0.a ইকুয়াল টু হোয়াট? 0.a ইকুয়াল টু হোয়াট? বিভাস ভাই 0, আওলাদ ভাই 0, থ্যাংক ইউ বিভাস ভাই। নূর ইসলাম ভাই 0। আসলে সবাই বলতেছে 0, তাহলে আমি একটু দেখে আসি আসলে উত্তরটা কি হবে। তো এর ভিতরে যদি 0 থাকে তাহলে 0 তো আছেই, 0.0 সমান 0, 0 ডট এর ভিতরে যদি 1 থাকে 1, তার মানে 0। দুইটা উত্তরই যদি 0 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 0। থ্যাংক ইউ সবাইকে। আসলে ফাইনালি উত্তর হবে 0। তো যাই হোক, রুবেল ভাই, আফসানা আপু, থ্যাংক ইউ সবাই। 0 নাম্বার 6 আপনারা বলবেন
এ ডট এ ইকুয়াল টু, সরি আপনারা বলবেন অন ডট এ ইকুয়াল টু হোয়াট? অন ডট এ, অন ডট এ ইকুয়াল টু হোয়াট? 6 নাম্বারটা বলবেন অন ডট এ ইকুয়াল টু হোয়াট? অন ডট এ ইকুয়াল টু হোয়াট? অন ডট এ ইকুয়াল টু হোয়াট? সাগর ভাই 0। থ্যাংক ইউ সাগর ভাই সবার আগে আনসার করার জন্য। এবার দেখি বাকিরা সবাই কি বলে। মহিন খান ভাই বলছে বর্ণ। আমরা একটু দেখব আসলে উত্তর কি হবে, মানে কনফিউশন হয়ে গেল দুজনের মাঝখানে। দেখি আসলে কে জিতে। নুরি রহমান ভাই, কানিজ মাহফুজ, সাব্বির ভাই 1। এবার একটু ঝামেলা হয়ে গেছে সবার ক্ষেত্রে, এক একজনে এক একটা আনসার। তার মানে আমাদের রাশেদ ভাই আনসার দিছে এ হবে। আমরা একটু দেখে আসি আসলে কার কথা আমরা নিব। এবার অনেক ঝামেলা হয়েছে, আমি জানি না আপনারা কেন এই ভুলটা করলেন। এ ইকুয়াল টু যদি 0 হয়, অন তো আছেই, এর ভিতরে 0 হলে উত্তর হবে 0। এর ভিতরে যদি 1 হয় তাহলে অন তো আছেই, এর ভিতরে 1 হলে অন গুণ 1 সমান 1। একটা উত্তর 0, একটা উত্তর যদি 1 হয় তাহলে ফাইনালি উত্তর হবে বর্ণ অর্থাৎ এ। থ্যাংক ইউ যারা এ আনসার করছে সবার উত্তর রাইট। থ্যাংক ইউ রাশেদ ভাই। তো যারা 0 আর 1 করছেন তারা আসলে আমি বুঝলাম না, ভালো করে একটু ক্যালকুলেশন করেন, আপনাদের ক্যালকুলেশনটা ভুল হয়েছে। 7 নাম্বারটা হচ্ছে এ ডট এ ইকুয়াল টু হোয়াট? এটা বলবেন আপনারা এ ডট এ ইকুয়াল টু হোয়াট? নাম্বার 7 7 নাম্বারটার আনসার দিবেন এ ডট এ ইকুয়াল টু হোয়াট? এ ডট এ ইকুয়াল টু হোয়াট? এ ডট এ ইকুয়াল টু হোয়াট? একটু হিসাব কিতাব করে নেবেন, এমন না যে দ্রুতই দিতে হবে। আপনারা হিসাব কিতাব করে তারপরে হচ্ছে ই করবেন। তো হিসাব কিতাব করে তারপরে উত্তর দিবেন। বিভাস ভাই 0। বিভাস ভাই কোনটার উত্তর দিচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি 7 নাম্বারটার উত্তর বলবেন এ ডট এ ইকুয়াল টু হোয়াট? 7 নাম্বার, নাম্বার 7 এ ডট এ ইকুয়াল টু হোয়াট? সাত নাম্বার প্রিয়াঙ্কা চক্রবর্তী এ। আচ্ছা দেখি আসলে উত্তরটা কি হয়। অনেকেই উত্তরটা জানি না দিতে পার। বিভাস ভাই লিখলো 0। তো দেখি আসলে কত হয়। সবার একটু সময় লাগতেছে কেন আমি বুঝতেছি না, এত সময় তো লাগার কথা না। আমার সাথে অনেকেই আছে। আফসানা আপু বলল এ। আচ্ছা আমরা দেখে আসি আসলে ও উত্তর কত হবে। তো এর ভিতরে যদি 0 হয় তাহলে 0.0 সমান 0। এর ভিতরে যদি 1 হয় তাহলে 1.1 সমান 1। তাহলে একটা 0 একটা 1, তার মানে উত্তর ফাইনালি কি হবে? বর্ণ, তার মানে এ। এটা এত সময় লাগার কথা না, অর্থাৎ এ ডট এ ইকুয়াল টু এ অর্থাৎ বর্ণ। লাস্ট অন নাম্বার 8 এ ডট এ বার ইকুয়াল টু হোয়াট? এটা যদিও অলরেডি আমরা করে আসছি। প্লিজ নাম্বার 8 আনসার করবেন এ ডট এ বার ইকুয়াল টু হোয়াট? রাশেদ ভাই এ, আফসানা আপু এ। থ্যাংক ইউ রাশেদ ভাই, আফসানা আপু। বিভাস ভাই আপনি একটু দেখেন আপনি কোথায় হিসাবে ভুল করছেন। নাম্বার 8, যদিও 8 নাম্বারটা আমি আগেই বলে দিছি, তারপরে 8 নাম্বারটার আনসারটা করবেন। নাম্বার 8 8 নাম্বারটা বেশি ব্যস্ত হওয়ার কিছু নেই, আপনারা জাস্ট দেখবেন, হিসাব করবেন ঠিকভাবে। এর ভিতরে 0 বসাবেন,
এর ভিতরে 1 বসাবেন। 8 নাম্বারটা আওলাদ ভাই, 8 নাম্বারটা 0। ভেরি গুড, থ্যাংক ইউ আওলাদ ভাই, 8 নাম্বারটা 0। দেখি আর সবাই কি বলে। বৃন্দা আপু 0, থ্যাংক ইউ। মহিন খান 0। হ্যাঁ, এটার হিসাবটা ঠিক থাকলে নুরি রহমান আপু, আপনি আসলে নুরি রহমান আপনি কোনটার আনসার দিতেন আমি বুঝতে পারছি না, আপনি একটু দেখেন প্লিজ। তো 8 নাম্বারটা 0। আফসানা আপু 0, ভেরি গুড। আমরা একটু দেখে আসি আসলে উত্তরটা কি হবে। তো এর ভিতরে 0 ধরলে দেখেন, এর ভিতরে 0 ধরলে এ 12-এর ভিতরে 1, তার মানে 0। এর ভিতরে যদি 1 ধরি তাহলে এ 12-এর ভিতরে 0, তার মানে 0। দুইটাই যদি 0 হয় তাহলে ফাইনালি উত্তর হবে 0। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই 8টাই হচ্ছে আমাদের বুলিয়ানের 8টা মৌলিক উপপাদ্য। এই 8টার বাইরে আর কোনো কিছু নাই। বুলিয়ান আমি যদি আপনাদের পড়ানোর আগে বলতাম যে আমি বুলিয়ানের উপপাদ্য পড়াচ্ছি, তাহলে আপনারা ভয়েই অস্থির হয়ে যাইতেন। এই 8টা, আমি যে 8টা নিয়ম বলছি না, এই 8টা নিয়মের বাইরে লজিক গেট আর কিছুই নাই। তার মানে আপনাদের পরীক্ষা আসলে এই 8টা থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে আসার সুযোগ নাই, কারণ এর বাইরে আর নাই। তো আশা করি আপনারা মোটামুটি ভালো করে বুঝতে পারছেন। তো কালকে রাতে, আগামীকাল রাতে আমি নাম্বার সিস্টেমের উপরে আরেকটা ফ্রি ক্লাস নিব। আসলে লজিক গেটের আরো 4টা যৌগিক গেট আছে, এটা আর এখন আর আমি পড়াতে চাচ্ছি না, কারণ অলরেডি 11টা বেজে গেছে। তো আমরা কালকে নাম্বার সিস্টেমের উপরে কালকে রাত 10টায়, ঠিক রাত 10টায় আবারও আমরা লাইভে আসবো ইনশাল্লাহ। আর আমি আশা করি আমার নাম্বার সিস্টেমের ক্লাস কেউ যদি একবার করে তাহলে জীবনে আর কখনো নাম্বার সিস্টেম থেকে কিছুই আপনার দেখা লাগবে না। নাম্বার সিস্টেমে কিন্তু প্রত্যেক বিসিএস এ 40তমতেও 2 মার্ক আসছে। প্রত্যেক ব্যাংকে, বিসিএস এ, যে কোনো পরীক্ষায় নাম্বার সিস্টেম থেকে কিন্তু কোশ্চেন আসেই। আর আমি আশা করি আমার নাম্বার সিস্টেম ক্লাস যদি একবার কেউ করে তাহলে তার আর দ্বিতীয়বার নাম্বার সিস্টেমের ক্লাস করা লাগবে না। আগামীকাল ঠিক রাত 10টায় আমরা আবার নাম্বার সিস্টেমের উপরে ক্লাস নিয়ে আসবো, সাথে আমরা বিজ্ঞানের একটা টপিক আলোচনা করব। তো আপনাদের যদি এর বাইরেও যদি আপনাদের আর কিছু জানার থাকে, বা আপনারা যদি ব্যক্তিগতভাবে আরো কিছু জানতে চান, তাহলে আমাকে আমার ফেসবুকে ইনবক্স করবেন অথবা আমার নাম্বারে ফোন করবেন, দেন আমরা সিদ্ধান্ত নিব, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো কালকে রাত্রে ঠিক 10টায় আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে আমার গ্রুপটাতে অ্যাড করে দিবেন, যাতে তারা ওই সুযোগ সুবিধাটা পায়। তো কালকে রাত ঠিক 10টায় আমি নাম্বার সিস্টেমের উপরে ক্লাস নিব। আশা করি আপনাদের সেকেন্ড বার আর নাম্বার সিস্টেম করা লাগবে না। আর লজিক গেটের পার্টটা আমরা যৌগিক গেটগুলো আর এখন আলোচনা করতে পারছি না, তবে যৌগিক গেটগুলো আপনারা পেরে যাবেন, অনেক সহজ আছে এতটুক যারা বুঝে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন ইনশাল্লাহ। কালকে রাত 10টায় নাম্বার সিস্টেমের উপরে দেখা হবে। আর দয়া করে আমার এই ভিডিওটা আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলও উপকৃত হয়। আর আমি চাই যে আপনারা এখনো আমার সাথে অ্যাটলিস্ট 30 জন ক্লাস করতেছেন, আমি যেন দেখি যে না অ্যাটলিস্ট কালকে আমার গ্রুপে অ্যাটলিস্ট 3 থেকে 400 মেম্বার বাড়ছে, অর্থাৎ আপনারা প্রত্যেকেই 10 জন করে ফ্রেন্ড যুক্ত করে দিবেন। আর হচ্ছে কালকের ক্লাসটা আপনারা সবাই করবেন, ঠিক রাত 10টায় আমি নাম্বার সিস্টেমের উপরে ক্লাস নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। রুবেল ভাই বলছে সি প্রোগ্রামিং, ইনশাল্লাহ সি প্রোগ্রামের ক্লাসও আমরা দিব, কিন্তু জাস্ট একটু টাইম, সামনের দিন আমরা নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো। তো রুবেল ভাই আমরা সি প্রোগ্রামিং অবশ্যই দিব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ।